হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। আজকে আমরা রাইমার্টিন কোশ্চেন ব্যাংকের ফিজিক্সের মডেল সেট 10 এর সলিউশন দেখব। বেশি এক্সট্রা কথা বলবো না, চলো প্রথম কোশ্চেনটা দেখো। একটি আয়তাকার পাতের দৈর্ঘ্য 7.5 সেমি এবং প্রস্থ হলো কত 3.25 সেমি। বলছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় পাত্রীর ক্ষেত্রফল কি হবে। আজকে আমার একটু এনার্জি কম আছে, তাই একটু আস্তে আস্তে ধীর স্থিরভাবে বলবো, বেশি আমি স্পিড নিয়ে আসতে পারবো না, ঠিক আছে। দেখো কি বলছে, যখন দুটি সংখ্যার গুণ করা হয়, মনে করো দুটি সংখ্যা এ অ্যান্ড বি গুণ বা ভাগ করা হয়, তখন কি করা হয় যে যাদের মধ্যে গুণ আর ভাগ করা হচ্ছে তাদের সিগনিফিক্যান্ট নাম্বারটা দেখা হয়, ঠিক আছে। এর সিগনিফিক্যান্ট নাম্বার ফিগার কত? সিগনিফিক্যান্ট ফিগার হলো 2। 3.25 এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 3। সিগনিফিক্যান্ট ফিগার বার করতে নিশ্চয়ই বুঝতে পারছি, এখানে কঠিন কিছু নেই, দুটোই নন জিরো আছে। তো এখানে প্রথমটার সিগনিফিক্যান্ট ফিগার হলো 2 আর প্রস্থর সিগনিফিক্যান্ট ফিগার হলো 3। আমাদের অ্যান্সার যেটা আসবে, যাই হোক, আমি মনে করে নিলাম এদের মধ্যে গুণ করে আসবে 24375, এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা অ্যান্সার এলো। এবার অ্যান্সারটার সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? সিগনিফিক্যান্ট ফিগার ও হবে যাদের মধ্যে গুণ করা হচ্ছে তাদের মধ্যে যার সিগনিফিক্যান্ট ফিগারটা কম, অ্যান্সারটাও ওই কম ভ্যালু ওলা আসবে। মানে দৈর্ঘ্য সিগনিফিক্যান্ট ফিগার কত 2 এসছে, তার মানে অ্যান্সারের সিগনিফিক্যান্ট ফিগার, অ্যান্সারটা এমন হবে যাতে তার সিগনিফিক্যান্ট ফিগারটা 2 আসে। তো আমি যদি পুরোটা লিখে দিই, অ্যান্সারটা পুরোটা লিখে দিই, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত আসছে? 3 2 5, তাই তো। তো সিগনিফিক্যান্ট ফিগার 2 আনতে গেলে আমরা শুধু 24 লিখবো, কারণ আমরা যাদের মধ্যে গুণ করেছি তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার হলো কম, ফিগারটা হলো 2, তাই তো। 3টা তো বেশি, 2টা কম, তার মানে অ্যান্সারের সিগনিফিক্যান্ট ফিগারও 2 আসতে হবে, এমন অ্যান্সারটা সিলেক্ট করব। তো এখানে দেখো প্রথমটার অ্যান্সার আসছে 24 সেমি স্কয়ার, যার সিগনিফিক্যান্ট ফিগার 2। দ্বিতীয়টা যদি দেখা যায়, দ্বিতীয়টা যদি চেক করা হয়, সিগনিফিক্যান্ট ফিগার 3। মানে তৃতীয়টা যদি চেক করা যায়, এই সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 4। এবং লাস্টেরটা যদি চেক করা হয় 2 3 5, 5টা সিগনিফিক্যান্ট ফিগার। কিন্তু আমাদের অ্যান্সারের সিগনিফিক্যান্ট ফিগার কত হতে হবে? 2 হতে হবে, তাহলে মানে এরটা অ্যান্সার ঠিক। বিটটা দেখো, একটি নিরেট গোলকের ভর পরিমাপের ত্রুটি হলো 1% এবং ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হলো 0.5% হলে গোলকটির উপাদানের ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? দেখো, ঘনত্ব ইজিক্যাল টু আমরা কি জানি? ডেনসিটি ইজিক্যাল টু জানি ভর বাই আয়তন, ঠিক। আবার ভলিউম ইজিক্যাল টু কি জানি, বা আয়তন ইজিক্যাল টু জানি। নিরেট গোলকের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি 4/3 পাই আর কিউব, তাই তো। এখানে কনস্ট্যান্ট কোনগুলো? 4 3 কনস্ট্যান্ট এবং পাইও কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকছে কত? এম বাই আর কিউব। এদের যদি এররের ফর্মে লিখি, কি লিখতে পারি? ডেল ডি বাই ডি ইন্টু 100 ইজিক্যাল টু এম ডেল এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল আর বাই আর। এবং এদের মধ্যে 100 গুণ আছে, ঠিক আছে, 100 গুণ আছে, এখানেও 100 গুণ আছে। তুমি তাড়াতাড়ি করার জন্য কি এত কিছু লেখা দরকার নেই, তুমি ডাইরেক্ট বসিয়ে দিলে হবে। তাহলে এখানে কি আছে? ভর পরিমাপের ত্রুটি কত দিয়েছে? 1%, তাহলে এখন আমরা 1 লিখলাম, প্লাস প্লাস আর রেডিয়াস পরিমাপের ত্রুটি কত? 0.5%, মানে 3 ইন্টু 0.5। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো 1 প্লাস 3 5 15, তাই তো, মানে 1.5। এটাকে যদি আরো ক্যালকুলেশন করো, মানে যোগ করে দাও, তাহলে কি আসবে? 2.5% অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসছে কয়েকটা সেটটা। তো তোমরা এত কাহিনী না করে ডাইরেক্ট এইভাবে লিখে দিতে পারতে। ডেন্সিটি ইজিক্যাল এত দূর পেয়ে গেলে, তো এত দূর এটা তো করতে হচ্ছে, তারপরে কিছু না এম প্লাস 3r এইভাবে লিখে করতে পারতে। এম কত আছে? 1, এবং 3 ইন্টু কত? 0.5, এটা যোগ করলে মানে ক্যালকুলেশন করলে 2.5 অ্যান্সার, ঠিক আছে। এত কিছু লিখে লিখে করার দরকার নেই, কারণ তোমার তো কিভাবে করছো সেটা তো দেখবে না, তোমরা কি করেছো, অ্যান্সারটা কত এসছে সেটাই তোমাদের দেখা হবে। এবং তোমাদের ওএমআরটাও ঠিক কারেকশন, মানে কি বলবো, সঠিকভাবে ফিল করতে হবে। তোমার অ্যান্সারে তুমি 3-এরটা দাগ মেরেছো, ঠিক কথা, কিন্তু যদি বুলেটিন যদি 2 করে আসো, পাশে বুঝতে পারছো না, না বুঝে বেখেয়ালে 2-2-এরটা বুলেটিন করে এসছো, সেক্ষেত্রে তোমার অ্যান্সার কিন্তু সঠিক হবে না, তাহলে ওটাকে বাদ যাবে। তো এখানে কি বলছে? মূল বিন্দু থেকে দূরত্ব x এর সঙ্গে একটি কণার স্থিতিশক্তি u প্রদত্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়।
খুব ভালো কথা। যেখানে এ ও বি হলো ধ্রুবক, এখানে এ আর বি ধ্রুবক। তার বলছে এ বি রাশিটির মাত্রিয় সংকেত কি হবে। দেখো যখন কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশনটা এখানে কি দেওয়া আছে, এ প্লাস রুট এক্স বাই এক্স প্লাস বি। সেক্ষেত্রে এবার এরকম ইকুয়েশন দিয়ে দিল, এবার তারপরে ডাইমেনশন জিজ্ঞেস করছে, এর ডাইমেনশন কি হবে, বির ডাইমেনশন কি হবে, তাই তো। তো আমরা জেনেছি কি, দুটি ফিজিক্যাল কোয়ান্টিটির যোগ বা বিয়োগ তখন করা যাবে তাদের যখন ডাইমেনশন সেম হবে। এখানে যোগ করেছে মানে এদের দুজনের ডাইমেনশন সেম। বা তোমরা ডাইরেক্ট এরকম লিখে নেবে, কিছু দেখার দরকার নেই, যেখানে যোগ আর বিয়োগ থাকবে সেখানে তুমি চোখ বন্ধ করে সেই জায়গাটায় ইকুয়াল লিখে দেবে। ঠিক আছে, এরকম লিখে দেবে, সলভ করার জন্য বলছি। লিখে দিলে কি পাচ্ছ তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, যেটা পাচ্ছ বি ইজ ইকাল টু এক্স। এক্সটা তো দূরত্ব মানে তার ডাইমেনশন এল, তাই তো। তাহলে বির মাত্রা পেয়ে গেলে এল। এবার আমাদের বার করতে হবে এর মাত্রা। দেখো এর মাত্রাটা কিভাবে করবে, এর মাত্রাটা করবে, আচ্ছা তুমি তো বির মাত্রা পেয়ে গেলে, ইউর মাত্রা তো তুমি জানো। এনার্জির মাত্রা কি হয়, এনার্জির মাত্রা কি হয়, এনার্জির মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই তো। বা তুমি যদি ফোর্সের মাত্রাটা জানো, তাহলে আমরা ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি জানি, এফ এস। এফ এর মাত্রাটা কি জানি, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস, এস মানে এল। এটাকে যদি ইয়ে করো এল টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে, মানে এল স্কোয়ার হয়ে যাচ্ছে। এনার্জি মাত্রাটা এটা জানি, বির মাত্রা আমরা পেয়ে গেলাম এল, তাই তো। বির মাত্রা কি পেয়ে গেলাম, এল। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখতে পারি, এটাকে এদিকে কি আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ওদিকে থাকছে এ তো পেয়ে গেলাম, এই না এটা বার করতে বলেছে, এটা বার করতে হবে আমাদের। এবং এদিকে পেয়ে গেলাম রুট এক্স তো জানি এল, এবং নিচে কি পেলাম, নিচে পেলাম এল, তাই তো। এবার যদি এটাকে ক্যালকুলেশন করা হয়, কি হচ্ছে, এম এল কিউব টি টু দি পাওয়ার -2, এটা যদি এদিকে নিয়ে চলে আসো তখন হবে, এটাকে হবে এল টু দি পাওয়ার -12 ইজিক্যাল টু এ। তাহলে এ ইজিক্যাল টু পাচ্ছ, এটাকে ক্যালকুলেশন যদি করা হয় 6 - 1 মানে 5/2। এ ইজিক্যাল টু এম এল টু টু, হ্যাঁ 5/2, এম এল টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার -2। এ ইজিক্যাল টু এটা পেয়ে গেলে, ঠিক, এ ইজিক্যাল টু পেয়ে গেলে। তোমার এবার জিজ্ঞেস করছে এ ইন্টু বি এর রাশি, মানে রাশিটির মাত্রিক সংকেত কি হবে। হলো, হ্যাঁ, এ কত আসছে আমাদের, এম এল টু দি পাওয়ার 5/2 ইন্টু টি টু দি পাওয়ার -2 ইন্টু বি কত এল, তাই তো। তো এটা যদি গুণ, এর উপরে কিছু নেই মানে 1 আছে, তো এটা যদি আরো এইভাবে লেখা যায়, এম এল 5/2 প্লাস 1 টি টু দি পাওয়ার -2, তাহলে আসছে কি, তাহলে আসছে ইকুয়াল টু আসছে কত, এম এল 5 2 7 নিচে 2 টি টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার বিটা। ঠিক আছে, একবার প্র্যাকটিস করবে একটু ক্যালকুলেটিভ, আদারওয়াইজ ইজি। 3 নম্বরটা আমরা পারলাম। 4 নম্বরটা দেখো, সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ এর ইকুয়েশন দিয়ে দিয়েছে। তারপর বলছে যেখানে টি ইজিক্যাল টু সময় এবং ইউ বি ধ্রুবক, যখন কণার ত্বরণ শূন্য তখন এর বেগ কত হবে। তো কখন কণার ত্বরণ শূন্য সেটা দেখি আগে, তাই তো। তো সরণ থেকে যদি ত্বরণ নিয়ে আসতে যাই, কি করতে হয়, সরণ থেকে যদি ত্বরণ নিয়ে আসতে গেলে ফার্স্ট একবার ডেরিভেটিভ করতে হবে, dx বাই dt করতে হবে, টাইমের সাথে ডেরিভেটিভ করতে হবে, সেখানে তুমি ভেলোসিটি পাবে। ভেলোসিটিকে যদি আবার ডেরিভেটিভ করো, dv বাই dt যদি করো, কি হবে, তখন ত্বরণ পাবে। তার মানে সরণকে তোমার দুবার ডেরিভেটিভ করতে হবে। তো চলো সরণের ইকুয়েশনটা লেখা যাক। কি দেওয়া আছে, x ইজিক্যাল টু a t স্কোয়ার মাইনাস বি টি কিউব। হলো, ডেরিভেটিভ করি এবং টাইমের সাথে ডেরিভেটিভ করতে হবে, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। dx বাই dt যদি করি, কি আসছে, 2at মাইনাস 3b t স্কোয়ার। কি পেলাম, এটা সমান সমান ভেলোসিটি পেলাম। আবার যদি ডেরিভেটিভ করি, dv বাই dt যদি করা হয়, কি হবে, 2a মাইনাস 6bt। এটা ইজিক্যাল টু আমরা অ্যাসিলারেশন পেয়ে গেলাম, তাই তো। অ্যাসিলারেশনের ইকুয়েশন পেয়ে গেলাম। আমি মনে করি অ্যাসিলারেশন টি টাইমে 0 হবে, তো আমরা এখানে লিখতে পারি ta মাইনাস 6bt ইজিক্যাল টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 6bt ইজিক্যাল টু 2a, ঠিক কিনা। তাহলে এখান থেকে আমরা টি ইজিক্যাল টু লিখতে পারি a বাই 3b,
তাই তো ক্যালকুলেশন গুলো করবে, খাতা একবার ট্রাই করবে। তাহলে টি ইজ ইকুয়াল টু এ বাই থ্রি বি। তো তার মানে টি ইজ ইকুয়াল টু এ বাই থ্রি বিতে ত্বরণ 0 হচ্ছে এবং বলছে যে এই সময় বেগ কত হবে। তাহলে আমরা কি করবো, বেগের ইকুয়েশনে এ বাই থ্রি বিটা বসিয়ে দেবো, তাই তো। বেগের ইকুয়েশন কোনটা, এইটা। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, 2at মাইনাস 3bt স্কয়ার। তাহলে টিটা এ বাই থ্রি বি দিয়ে রিপ্লেস করবো, 2a ইন্টু এ বাই থ্রি বি মাইনাস 3b টি স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, সরি মাইনাস বলছি, বাই থ্রি স্কয়ার যদি করি 9 আসছে, এবং বি স্কয়ার, তাই তো। এবার কাটাকাটি কিছু যাবে মনে হচ্ছে, দেখো এখানে বি কেটে যাবে, এখানে একটা বি কেটে যাবে, এখানে 3 আছে, এখানে 9 আছে, 3 3 9, ঠিক আছে। ওপরে থাকছে, এদিকে থাকছে ওপরে মানে এদিকে থাকছে 2a স্কয়ার বাই কত 3b মাইনাস এদিকে থাকছে এ স্কয়ার বাই 3b, আমি যদি এ স্কয়ার বাই 3b যদি কমন নিই, দুদিকে তো একই আছে, এ স্কয়ার বাই 3b আছে, এ স্কয়ার বাই 3b যদি কমন না হয় কি হবে, ওর থাকছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 1ই আসবে, তাহলে এ স্কয়ার বাই 3b, তাই তো। বা এইভাবে করতে পারো, বা এইভাবেও করতে পারো, দুটো এ স্কয়ার বাই 3b মাইনাস একটা, এখানে কিছু নেই মানে একটা এ আছে, মানে 1 আছে, এ দুটো এ স্কয়ার বাই 3b মাইনাস একটা এ স্কয়ার বাই 3b, তাহলে দুটো থেকে একটা যদি কমে যায় তাহলে একটা পড়ে থাকবে, সেটা অ্যান্সার হলো এ স্কয়ার বাই 3b, এ স্কয়ার বাই 3b। হ্যাঁ, বিটটা অ্যান্সার। কোনটা অ্যান্সার দাঁড়ালো তাহলে, 4 অ্যান্সারটা দাঁড়ালো বিটটা। 5 কোশ্চেনে দেখো, ত্বরণ সময় লেখচিত্র ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে কি। দেখো যখন কোশ্চেনে কোনো লেখচিত্র ব্যাপার বলে থাকবে তখন নিশ্চয়ই বলা থাকবে ত্বরণ সময় কি, ভিটি মানে ভেলোসিটি দূরত্ব না কি, যেটা বলা থাকবে। এখানে যেমন বলছে ত্বরণ সময়, তুমি ত্বরণ সময় বলেছে, তার মানে ত্বরণ সময় পাশাপাশি লিখে দাও, এ ইন্টু টি, মানে যেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, ত্বরণকে স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং টাইমকে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো। তো এ টি করলে দেখো এ টি ইজিক্যাল টু কি পাই, কি পেতে পারি আমরা, এ টি ইজিক্যাল টু পেতে পারি ডেল ভি, তাই না। তো গুণ করে যে ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, কারণ আমরা কি জানি এ ইজিক্যাল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাই তো। এটা তো মনে আছে ত্বরণের সংজ্ঞা, বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তো এই এটি দেখলাম, এটির সাথে সাথে আমরা ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করবো যে কি আছে, এটি ইজিক্যাল টু কি হতে পারে, এটি ইজিক্যাল টু ডেল ভি হতে পারে, কারণ আমরা এদিকে দেখেছিলাম এ ইজিক্যাল টু ডেল ভি বাই টি, এখান থেকে যদি তুমি ডেল ভি ইজিক্যাল টু তুমি এ টি পাবে, ঠিক কি না। তো গুণ করে যেটা পাবে, গুণ অবস্থায় যেটা পাবে সেটা হবে এরিয়া। যদি এ টি গ্রাফ দেওয়া আছে, তুমি যদি এদের মধ্যে ভাগ করে এ বাই টি করে যেটা পাবে সেটা হবে স্লোপ, ঠিক আছে। এখানে গুণ করে কি পাচ্ছ, আরেকটা জিনিস লেখা থাকবে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আগে থাকবে সেটা আগে লিখবো। ত্বরণ আগে দেখা আছে, এখানে ত্বরণ সময় আগে লেখা আছে, আগে কি আছে ত্বরণ, না 1 মিনিট, এখানে লেখা আছে ত্বরণ সময়, ত্বরণটা আগে লিখেছে, তার মানে এ টি লিখবো, ঠিক আছে। যদিও গুণের ক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু ভাগের ক্ষেত্রে মিনিং আসছে, তখন এ ত্বরণ সময় দেওয়া আছে তখন এ বাই টি লিখবো, ঠিক আছে। এমনটা নাই যে টি বাই এ লিখবো, সবসময় আগেরটা ওপরে রাখবো, নিচেরটা নিচে রাখবো, ঠিক আছে। বা যদি কোনো সময় গ্রাফে যদি দেওয়া থাকে, এ আর টি গ্রাফে দেওয়া থাকে, তো আমরা সবসময় আগে ওয়াই অ্যাক্সিসে যেটা দেওয়া আছে সেটা আগে পড়বো, তারপরে এক্স অ্যাক্সিসে যেটা আছে সেটা পড়বো। তাহলে এটি গ্রাফের যদি বলে স্লোপ কি হবে, স্লোপ হবে এ বাই টি, ঠিক আছে। তো এ বাই টি মানে কি সাধারণত আমরা জানি না, আমাদের এটা চেনা পরিচিতি নয়। যদি এরকম দেওয়া থাকতো এক্স ভার্সেস টি গ্রাফ, ঠিক আছে, এক্স ভার্সেস টি, এখান থেকে যদি স্লোপ যদি বার করতে পারে কি হবে, এক্স বাই টি, তাই না, ভাগ করে দেবো, স্লোপের ক্ষেত্রে ভাগ করে দেবো, হ্যাঁ। তো বা এটা যদি গ্রাফের আকারে যদি থাকতো এক্স অ্যান্ড টি থাকতো, তখন আমরা টি বাই এক্স করবো না, কি বলেছি আগে ওয়াই এক্সিসটা ডিট করবো, ঠিক আছে। তাই এক্স বাই টি লিখবো, এক্স বাই টি মানে স্লোপ পেয়ে যাবো। তো চলো যাই হোক, এটা বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি পেলাম, ত্বরণ সময় লেখচিত্রে সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করছে, ক্ষেত্রফল মানে এখানে এটি গুণ করে যেটা পাবো, ক্ষেত্রফল জিজ্ঞেস করলে গুণ করে যেটা পাবো, গুণ করে কি পাচ্ছি ডেল ভি। তার মানে এখানে অনেকে বেগ শুধু লিখিতে, অনেক সময় অপশানে ফার্স্ট অপশানে দেওয়া থাকবে বেগ, কিন্তু তোমাদের প্রতিটা অপশন রিড করতে হবে, ঠিক আছে। যতই কোশ্চেন ইজি আসুক না কেন, ফার্স্ট অপশন থেকে কোনো সময় অ্যান্সার ঠিক করবে না। অ্যান্সারটা ফার্স্ট হলেও তোমার আরো 3টে অপশন অলওয়েজ পড়বে, চেক করবে। তো এখানে যদি মনে করতো অতিক্রান্ত দূরত্বের জায়গায় বেগ লেখা থাকতো, তখন অনেকে ভুল করে শুধু এ বেগটা পড়ে এটা টিক করে চলে যেত, কিন্তু এখানে সি অপশনটা দিয়েছে বেগের পরিবর্তন, তার মানে অপশনটা সি হবে। ভালো করে কেয়ার করে ব্যাপারটা, ঠিক আছে। প্রতিটা এখান থেকে যেটা শিখলে বা যেটা বুঝলে যে প্রতিটা অপশন ঠিক মানে পড়তে হবে আর কি। 6 নম্বর বলছে প্রদত্ত বেগ সময় লেখচিত্রগুলির মধ্যে অবাধে পতনশীল বস্তুর গতি নির্দেশ করে। অবাধে পতনশীল মানে
এখানে ভিটি গ্রাফ আছে, সবকটা ভিটি গ্রাফ আছে। কার কার মধ্যে গ্রাফ দেওয়া আছে সেটা অবশ্যই খেয়াল করবে। ভিটি গ্রাফ দেওয়া আছে, তো যখন অবাধে পতনশীল মানে ওপর থেকে একটা মনে করো বস্তু নিচে পড়ছে, অবাধে পতনশীল মানে তার ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ইউ জিরো। তো এখানে একটা জিনিস আমরা চেক করি, যদি চেক করি কার ভেলোসিটি ইনিশিয়ালি মানে জিরো ছিল, মানে যখন টাইম জিরো ভেলোসিটি কার জিরো ছিল, এটা এটা একটা হতে পারে, এই অপশনটা হতে পারে। এই অপশনটা দেখো যখন টাইম জিরো ছিল তখন একটা কিছু একটা ভেলোসিটি গেইন আছে, মানে ভেলোসিটি আছে, তার মানে এই অপশনটা হবে না। এই অপশনটা ঠিক সিমিলার কেস, যখন টাইম জিরো তখন ভেলোসিটি কিছু একটা আছে, তার মানে এটা হবে না। এইটা আর এটার মধ্যে হবে, তাই তো? তো আমরা কি জানি, আমরা টাইম আর ভেলোসিটির মধ্যে সম্পর্কটা ইকুয়েশন মোশন থেকে কি জেনেছিলাম, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, তাই তো? এখানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তার মানে ইউ ইজ ইকাল টু জিরো, তাহলে ভি ইজ ইকাল টু এটি, ঠিক কিনা? তাই এটা কার ইকুয়েশন দেখাচ্ছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল ওয়াই ইজ ইকাল টু এম এক্স, যদি সেটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন হয়। দেখো এখানে তাহলে মূল বিন্দুগামী স্ট্রেট লাইন কোনটা, ডিটা, তাহলে অ্যান্সার ডিটা। এটা স্ট্রেট তো লাইন নয়, এটা তো স্ট্রেট লাইন নয়, তাহলে অ্যান্সার ডিটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের মানে ইকুয়েশন হয় ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, তোমরা যা ম্যাথে শিখেছো। যদি সেটা মূল বিন্দুগামী যদি যায় তখন সি ইজ ইকাল টু জিরো হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু এম এক্স। হলো? তো চলো 7 নম্বর কোশ্চেনটা বলছি। দেখো 7 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এক্সামে আসার মতো কোশ্চেন। কোশ্চেনটা বলছে, তোমরা পড়বে, আমার এটা কোশ্চেনটা দেখে আমি বুঝে গেছি যে কি কোশ্চেন বলছে। এখানে বলছে দুটো দূরত্ব, দুটো দূরত্ব। প্রথম দূরত্বটা ডি দূরত্ব ধরে নিলাম, সে তখন কত ভেলোসিটিতে গিয়েছে, ভি ওয়ান ভেলোসিটিতে গিয়েছে কোশ্চেনে বলছে। তারপরে নেক্সট ডি দূরত্ব ভি টু ভেলোসিটিতে গিয়েছে। এখানে বলছে যে টোটাল যাত্রাকালের অর্ধেক দূরত্ব, আমি যদি ধরি যে টোটাল যাত্রাকাল 2d, তাই তো? তাহলে তার অর্ধেক কি ডি, বাকি অর্ধেক ডি, তার মানে ইকুয়াল ডিস্টেন্স। দেখো এই ডি এটাও ডি, ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে কভার করছে। সেক্ষেত্রে তোমাদের শর্টকাট ফর্মুলা হয় এন ভি এভারেজ ইজ ইকাল টু 1/v1 প্লাস 1/v2 প্লাস এইভাবে এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। কত চলতে থাকবে, এন টাইমস। এখানে দুটো ইকুয়াল ডিস্টেন্স দিয়েছে, তার মানে এখানে এন এর মান 2। যদি তিনটে ইকুয়াল ডিস্টেন্স, যদি এরকম কোশ্চেন থাকতো যে একটা ইকুয়াল ডিস্টেন্স, ফার্স্ট একটা ইকুয়াল ডিস্টেন্স, একটা ইকুয়াল ডিস্টেন্স, সবকটা ইকুয়াল ডিস্টেন্স মানে সবকটা নাম দিয়ে দিলাম, এবং তিনটে ইকুয়াল ডিস্টেন্স তিনটে ডিফারেন্স ভেলোসিটি দিয়ে কভার করলো। প্রথমটা মনে করলাম ভি2 ভি1, দ্বিতীয়টার ক্ষেত্রে ধরলাম ভি2 এবং তৃতীয়টার ক্ষেত্রে ধরলাম ভি3। এক্ষেত্রে তোমার এন এর মান কত হবে, এক্ষেত্রে তোমার এন এর মান হবে, এক মিনিট, এক্ষেত্রে তোমার এন এর মান হবে 3। তো আমাদের এত কিছু করার দরকার নেই, আমাদের এখানে 2 অবধি দেওয়া আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, এন এই জায়গায় 2, নিচে ভি এভারেজ ইজ ইকাল টু 1/v1 প্লাস 1/v2। যেহেতু দুটো দূরত্ব দিয়েছে ইকুয়াল, তা আমরা অত লেখার দরকার নেই, দুটো অবধি লিখে দিলাম। তো এটা যদি ক্যালকুলেশন করো ভি1 প্লাস ভি2 এরকম কিছু একটা হবে, বা ভি2 প্লাস ভি1 একই কথা, 2/ভি এভারেজ এদিকে। এটাকে যদি তুমি করো, এটাকে যদি তুমি আরো ক্যালকুলেশন করো, ফার্দার যদি ক্যালকুলেশন করা হয়, কি আসছে এখানে, কি আসছে এখানে আসছে ভি এভারেজ ইজ ইকাল টু 2v1v2/v1 প্লাস ভি2। অনেকে ডাইরেক্ট এটাই মনে রেখে দেয়, কিন্তু তারা ফেঁসে যাবে কখন, যখন 2 এর বেশি ইকুয়াল ডিস্টেন্স দিয়ে দেয়। অবশ্য তোমাদের লেভেলে দুটোই দিয়ে দেবে, চাপ নেওয়ার দরকার নেই। যাদের আগে থেকে শুধু এটা মনে আছে তোমরা এটাই মনে রাখো, কিন্তু যখন একটু হায়ার এতে যাবে, কম্পিটিটিভ এক্সামের জন্য যাবে, তখন এইটা মনে রাখবে বা খাতায় এখন লিখে রাখো। তো এটার ইকুয়াল ডিস্টেন্সের ব্যাপারটা গেল। আমি আরেকটা জিনিস বলে দিই, যখন ইকুয়াল টাইম ইন্টারভাল বলে দেবে, মনে করো ফার্স্ট টি টাইম ভেলোসিটি ভি1 দিয়ে গেল, নেক্সট টি টাইম ভেলোসিটি ভি2 দিয়ে গেল, নেক্সট টি টাইম ভি3 দিয়ে গেল, এইভাবে মনে করো এন টাইমস চললো, ভি এন টাইমস চললো, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার এভারেজ ভেলোসিটি হবে, এইখানে তোমার এভারেজ ভেলোসিটি হবে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3 প্লাস আমি ভি এন দিয়ে দিলাম, কোনো নির্দিষ্ট দেওয়া নেই, ঠিক আছে? এরকম ইনফিনাইট হতে পারে, 4 অবধি হতে পারে, 5 অবধি হতে পারে, 6 অবধি হতে হবে। নিচে তখন কি হবে, এক্ষেত্রে তখন নিচে হবে এন। তো যদি বলতো যে কোশ্চেনে যদি বলতো যে দুটো ইকুয়াল ডিস্টেন্স, দুটো ইকুয়াল টাইম, হ্যাঁ, যদি কোশ্চেনটা এরকম থাকতো, যদি এরকম থাকতো যে ফার্স্ট টি টাইম ভি1 ভেলোসিটি দিয়ে গেল, এবং সেকেন্ড টি টাইম একই সময় একই, যদি প্রথম 5 সেকেন্ড যদি ভি1 ভেলোসিটি দিয়ে যায়, নেক্সট 5 সেকেন্ডও ভি2 ভেলোসিটি দিয়ে যাবে। তো এক্ষেত্রে ভি এভারেজ কত হবে, ভি এভারেজ হবে টোটাল ভেলোসিটি, টোটাল ভি1 প্লাস ভি2/2। দুটো ইকুয়াল টাইম, তাই 2, ঠিক আছে?
আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কোশ্চেন আসার চান্স, তাই আমি একটু ডিটেলস বলে দিলাম। আরেকটা দেখো, আরেকটা বলছে আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর চিত্র অনুযায়ী একটি কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। ঠিক আছে, গেল এ বিন্দু থেকে বি বিন্দু। এ বিন্দু কোনটা? এটা। এইখান থেকে এই বরাবর এসে এই বরাবর ঘুরে, মানে সার্কেল বরাবর ঘুরে এখানে এলো। এক্ষেত্রে জিজ্ঞেস করছে যে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত। ঠিক আছে, সরণের অনুপাত। দেখো, দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি? দূরত্ব আর সরণের মধ্যে প্রথম পার্থক্য হলো, দূরত্ব হলো কি স্কেলার কোয়ান্টিটি, আর সরণ হলো ভেক্টর কোয়ান্টিটি। দূরত্ব হলো অ্যাকচুয়াল পাথ, যে পাথ বরাবর গেছে সেই পাথের লেন্থ। কোন পাথটা বরাবর গেছে? এ থেকে এই পাথটা বরাবর কভার করেছে, তাই তো? এই পাথটার লেন্থ, এই পাথটার লেন্থ কিভাবে পাবে? আমরা ক্লাস 10 একটা জিনিস দেখেছিলাম, মনে করো এটা সার্কেল, মনে করো এটা সার্কেল, মনে করো এটা সার্কেল। ঠিক আছে, কোনো একটা কণা এখান থেকে এত দূর গেল, তার কণা, তার কোণটা হলো মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা হলো, আর এই সার্কেলের রেডিয়াস আর। এক্ষেত্রে এই আর্ক লেন্থটা কি হতো? এস ইজিক্যাল টু আমরা লিখতাম আর থিটা। যদি না জানো তা জেনে নাও। ঠিক আছে, এই আর্ক লেন্থের ফর্মুলা হলো এস ইজিক্যাল টু আর থিটা। তো এ থেকে বি গেছে, তাহলে কত কোণ কভার করেছে বলো তো? একটা সার্কেলের পুরো কোণ কত হয়? 360 ডিগ্রি। আর এ কভার করেছে এইটুকু, এটুকু বলে দিয়েছে 60 ডিগ্রি। তার মানে এটা হবে কত? এটা হবে 360 মাইনাস 360 করলে কত? 300 ডিগ্রি। ঠিক আছে, তার মানে থিটা ইজিক্যাল টু, এখানে আমরা পেলাম 300 ডিগ্রি। 1 মিনিট, কালার চেঞ্জ করি। থিটা ইজিক্যাল টু 300 ডিগ্রি হলো। তো আমরা থিটাকে, ডিগ্রিকে আমরা রেডিয়ানের এককে লিখবো। রেডিয়ানের এককে লিখতে গেলে কি হয়? পাই/180 গুণ করতে হয়, তাই তো? 0 0 কাটো, 3 দিয়ে যদি কাটো, উপরে থাকছে 3 10 30, নিচে থাকছে 3 6 30। আবার যদি 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে পড়ে থাকছে উপরে 5π/3, তাই তো? এটা কি পেলাম? এটা আমরা অ্যাকচুয়ালি ডিস্টেন্স পেলাম বা দূরত্ব পেলাম। এবার আমাদের বার করতে হবে সরণ। ঠিক আছে, আমাদের এ এন্ড বি এর পয়েন্টের সরণটা কি? সরণটা হলো দুটি বিন্দুর মানে এখানে কি দিয়েছে? এ থেকে বি তে গেছে। ও কোন পথে গিয়েছে সেটা দেখবে না, ও দেখলে শুধু এ থেকে বি তে গিয়েছে। ঠিক আছে, এ থেকে বি তে গিয়েছে। এ আর বির মধ্যে শর্টেজ ডিস্টেন্স যেটা সেটাই তোমার কি হবে? সেটাই তোমার হবে ডিসপ্লেসমেন্ট। তো এখানে এ বির মধ্যে শর্টেজ ডিস্টেন্স কোনটা? শর্টেজ ডিস্টেন্স হলো, আমি আঁকার চেষ্টা করি, শর্টেজ ডিস্টেন্স হলো এটা। এ থেকে বি তে গেছে, তার মানে এই। ঠিক আছে, কার পাথ হবে না, স্ট্রেট লাইন, এবং ডিরেকশন হবে এ টু বি। তো এই লেন্থটা কিভাবে পাবে? এই লেন্থটা বার করার ফর্মুলা হলো, শর্টকাট ফর্মুলা যেটা হলো সেটা আমি বলে দিচ্ছি। তোমরা এতদিনে হয়তো জানো অনেকে, তা আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হবে, সেই ফর্মুলাটা হবে কত? ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা এখানে আর দিয়ে রিপ্রেজেন্ট করি, দেখো এখানে যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ইজিক্যাল টু হবে ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু, আচ্ছা আর দিয়ে না, এস দিয়ে রিপ্রেজেন্ট করি, এস ইজিক্যাল টু 2r সাইন থিটা/2। থিটাটা কি এখানে? এখানে থিটা, এই থিটাটা হলো, এখানে এই থিটাটা হলো এই যেটা 60 ডিগ্রি যেটা দেওয়া আছে এ আর বি পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা ঘোরা আছে আর কি। তো তো এই লেন্থটা যদি আমি বার করি, কি হবে? 2r লিখে দিলাম, আর সাইন 60 ডিগ্রি, সাইন 60/2 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হবে? হাফ, তাই তো? এই হাফ, এই হাফ নিচে, মানে নিচে 2, ওপরে 2 কেটে আছে, পরে থাকছে আর। তাহলে আমরা কি কি পেলাম? ডিস্টেন্স পেলাম 5π/3, 5π/3 ডিস্টেন্স কি পেলাম? ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দূরত্ব বাই সরণের আমার রেশিও চেয়েছে। তো দূরত্ব কত পেলাম? দূরত্বকে আমি যদি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডি ইজিক্যাল টু পেলাম 5π/3, এবং ডিসপ্লেসমেন্ট এস ইজিক্যাল টু পেলাম আর। আচ্ছা, এটা 5π/r হবে। ঠিক আছে, যেহেতু এখানে এই আরটা আছে, এখানে ক্যাপিটাল আর আছে, ডিস্টেন্স, সরি এটা জিনিস ভুল হয়েছে এখানে, হ্যাঁ, কারণ এটা আমরা যেটা পেয়েছি থিটা পেয়েছি, আমাদের বার করতে হবে এস আর থিটা, তাই না? এটা বার করতে হবে, তার মানে থিটার সাথে আর গুণ করে দিতে হবে। তো এখানে আর পেলাম, তাহলে ডি/এস যদি করা হয় আসছে 5π/r/3, আর আর কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 5π/3। এতক্ষণে তোমাদের মাথায় অ্যান্সার চলে এসছে আমি জানি, কিন্তু আমার দায়িত্ব যে পুরোটা করে দেওয়ার, তাই করে দিলাম 5π/3 অ্যান্সার। তার মানে বিগটা অ্যান্সার। ঠিক আছে, 8 পারলাম,
নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক। তারপরে নিচের অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছে যে কণাটির বেগ ধ্রুবক থাকবে নাকি ত্বরণ ধ্রুবক থাকবে, হ্যান ত্যান যেগুলো দিয়ে আছে আর কি। তো এখানে অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে রিপ্রেজেন্ট করেছে এবং বলছে এস প্রপোর্শনাল টু কি, এস প্রপোর্শনাল টু ভি ইন্টু টি বাই 2। আমি যদি ডেরিভেটিভ করি ডিএস বাই ডিটি যদি করা যায়, এদিকে কি পাবো, এদিকে পাবো ভি প্লাস টি ডিভি বাই ডিটি, তাই তো। ডিএস বাই ডিটিকে আমরা কি লিখতে পারি, এখানে ভেলোসিটি লিখতে পারি ইজিক্যাল টু হাফ ওদিকে ভেলোসিটি প্লাস টি ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটিকে আমরা এখানে অ্যাক্সিলারেশন লিখতে পারি, তাই তো। তাহলে পড়ে থাকছে আমাদের এদিকে, পড়ে থাকছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আরও যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে পড়ে থাকছে 2v ইজিক্যাল টু ভি প্লাস এটি, তাই তো। এই ভিটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে থাকছে 2v মাইনাস ভি ইজিক্যাল টু এটি, ঠিক কিনা। তাহলে থাকছে ভি ইজিক্যাল টু এটি, কী পেলাম, ভি ইজিক্যাল টু এটি, ঠিক আছে, ভি ইজিক্যাল টু এটি পেলাম। দেখো প্রথমত বেগ তো এখানে ধ্রুবক থাকছে না, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, তাই না। তো বেগ যখন ধ্রুবক থাকছে না সেখানে দ্রুতিও ধ্রুবক থাকছে না। তো এবার ত্বরণের ব্যাপারটা দেখা যাক। ত্বরণ আমি ভিকে যদি আবার ডিভি মানে টির সাথে ডেরিভেটিভ করি কী হবে, ডিভি বাই ডিটি যদি করি কী থাকছে, ইজিক্যাল টু এ ডিটি বাই ডিটি প্লাস টি ডি এ বাই ডিটি, ঠিক কি না। ডিটি বাই ডিটি এটা কি হয়ে যাবে, এক হয়ে যাবে। তো এদিকে কি থাকছে, ডিভি বাই ডিটি ইজিক্যাল টু এ লিখতে পারি, এ ইজিক্যাল টু এ প্লাস ডি এ বাই ডিটি, আর এদিকে তো টি ছিল, তাহলে এই এদিকে এদিকে নিয়ে এলে জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে এদিকে টি মানে লিখতে পারি কি লিখতে পারি, টি ডি এ বাই ডিটি ইজিক্যাল টু জিরো। এটা কখন জিরো হতে পারে, যদি এটা কনস্ট্যান্ট হয়, এর ত্বরণটা যদি কনস্ট্যান্ট হয়, কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি হয়, জিরো হয়ে যায়। তো টি ইন্টু জিরো তাহলে জিরো আমরা লিখতে পারি, তার মানে বলতে পারি যে অ্যাসিলারেশনটা কনস্ট্যান্ট, তাই তো, মানে ত্বরণ ধ্রুবক। তাহলে কোন অপশানটা ঠিক হয়ে যাচ্ছে, অপশান হয়ে যাচ্ছে বি। আমি আগে বলেছি একটু আমার এনার্জি কম, আমি একটু টায়ার্ড আছি, তো একটু ম্যানেজ করে নিও। তারপর বলছে দেখো 10-এরটা দেখো, ওপরে এগুলো ইগনোর করো। 10-এরটা কোশ্চেন বলছে প্রদত্ত চিত্রে এ ও বি দুটি কণার বেগ ও মানে বেগ সময় লেখচিত্রে দেখানো হয়েছে, এদের ত্বরণের অনুপাত কি হবে। দেখো আমি কি বলেছিলাম, কার কার মধ্যে দেওয়া আছে, ভিটি ভিটি গ্রাফ, তাই তো। তো আমরা ভিটি গ্রাফের যদি ভি মানে অ্যাকচুয়ালি এরকম বলি না, ভি ভার্সেস টি বলি, ভি ভার্সেস টি গ্রাফ আছে। তাহলে তো এদের মধ্যে যদি আমি গুণ করে দিই ভিটি ইজিক্যাল টু, এদের মধ্যে যদি গুণ করে দিই কি পাবো, আমরা কি জানি এক্স ইজিক্যাল টু ভিটি জানি, যদি গুণ করে দিই তার মানে আমরা পাবো দূরত্ব, তাই তো। যদি ভি বাই টি করে দিই ভাগ করলে কি পাবো বলেছিলাম একটু আগে, স্লোপ পাবো, তাই তো। ভি বাই টি মানে স্লোপ, আমরা স্লোপ মানে আমরা কি জানি ট্যান থিটা, আবার ভি বাই টি মানে আমরা জানি কি ত্বরণ, তাই তো। ত্বরণ, এখানে ত্বরণটা লিখে দিই, তার মানে আমরা লিখতে পারি, আমার ত্বরণকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজিক্যাল টু এ, তাই তো। তো এর ক্ষেত্রে যদি দেখি, এই এর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কি আসবে, এ ইজিক্যাল টু ট্যান থিটা এ। তো এর ত্বরণের অনুপাত জিজ্ঞেস করছে, তাহলে আমি এবার বিটটা যদি দেখা যায়, আচ্ছা ট্যান থিটা এ কত 30 ডিগ্রি, তাই তো, তার মানে ট্যান 30 ডিগ্রি আসছে। আর বিটার ক্ষেত্রে, বি স্ট্রেট লাইনের ক্ষেত্রে যদি দেখা যায়, এ বি দিয়ে ডিনোট করলাম, সেখানে পাবো কি ট্যান থিটা বি ইজিক্যাল টু, এটা 30 ডিগ্রি আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি আছে, কিন্তু আমরা অলওয়েজ এক্স অ্যাক্সিসের থিটাটা এক্স অ্যাক্সিস থেকে নেওয়া হয়, অর্থাৎ স্লোপটা এক্স অ্যাক্সিস থেকে ধরা হয়, ঠিক আছে। তার মানে এটা কত আসে 60 ডিগ্রি, পজিটিভ এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের সাথে থিটাটা নেওয়া হয়। এটা এই জিনিসটা মাথায় রাখো, তুমি ওদিকে 30 ডিগ্রি দেওয়া আছে মানে ট্যান থার্টি
দিয়ে মনে করবে একই মান আসবে, দিয়ে হয়তো অনেকে এ অপশানটা ঠিক করে দিয়ে আসবে, যারা অত ভালো করে শোনেনি ক্লাসটা, তো তাদের জন্য এটা ভুল হয়ে যাবে। তাহলে ট্যান থিটা বি কত আসছে, এখানে থিটা বি ইজিক্যাল টু পেলাম আমরা কত 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি এখানে আসছে। ঠিক আছে, এটা এখানে এন হবে, যাই হোক। তাহলে আমরা কি লিখতে পারি, এ এ বাই এ বি, এ বাই এ বি কি লিখতে পারি, দেখো ট্যান 30 ডিগ্রি কত মান হয় 1/√3, ট্যান 60 ডিগ্রি মান হয় √3, তাহলে 1/√3 ইন্টু 1/√3 ইন্টু √3, তাহলে কি থাকছে 3, 1/3, তাই তো। তাহলে অ্যান্সার থাকছে ডিটটা। এরকম অপশান নিটে এসেছিল, মানে অপশান বলছি, এরকম কোশ্চেন নিটে এসেছিল। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনটা দেখো, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষিপ্ত একটি পাশের সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। মনে করো এটা একটা ভূমি, সেখান থেকে একটা এই ভেলোসিটি দিয়ে, মানে এই ডিরেকশানে হরিজেন্টালের সাথে থিটা ডিরেকশানে ভি ভেলোসিটি দিয়ে ছোঁড়া হলো, তো এই রাস্তাটা কেমন কভার করবে, এরকম কভার করবে। এরা বলছে হায়েস্ট পয়েন্টে শুধু হরিজেন্টাল ভেলোসিটি থাকে, মানে অনুভূমিক ভেলোসিটি থাকে, যার মান হচ্ছে ইউ কস থিটা। ঠিক আছে, এখানে মানের সাথে কোনো সম্পর্ক নেই, তাও আমি বলে দিলাম এখানে হরিজেন্টাল ভেলোসিটি থাকে শুধু এক্স অ্যাক্সিস বরাবর। আর নিচে তো জি থাকছে, জি তো হার পয়েন্টে, এখানেও জি নিচের দিকে, এখানেও জি নিচের দিকে, জি তো হার পয়েন্টে, যাই হোক এখানে হায়েস্ট পয়েন্টে আমাদের ভেলোসিটি আর জির মধ্যে বলছে কোণ 90 ডিগ্রি। তো এটা ঠিক কিনা আমাদের বলতে হবে, দেখো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, তার মানে অপশান এটা ঠিক, তাই তো। 1 নম্বর অপশানটা, মানে 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক। এবার বলছে একটি প্রাসের প্রক্ষেপ সীমা দুটি ভিন্ন প্রক্ষেপকে 30 ডিগ্রি ও 60 জন্য উভয়ের জন্য সমান। একটি প্রাসের প্রক্ষেপ সীমা দুটি ভিন্ন প্রক্ষেপকে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উভয়ের জন্য সমান। দেখো এখানে বলছে দুটো দুটো প্রজেক্টাইল মোশন আছে। ফার্স্টকে 30 ডিগ্রি কোণে করা হলো, ছোঁড়া হলো। ঠিক আছে, 30 ডিগ্রি ছোঁড়া হলে কিছু একটা রেঞ্জ কভার করবে, তার নাম দিলাম আর। ঠিক আছে, এবং ভেলোসিটি দিলাম ইউ। এখানে একটা জিনিস বলে দেয় না, দাদা ভেলোসিটির কথা বলে না, আর তাছাড়া স্টেটমেন্টটা ঠিকঠাক যেন আমি বুঝতে পারছি না। একটি প্রাসের প্রক্ষেপ সীমা দুটি ভিন্ন প্রক্ষেপকে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি যেন উভয়ের সমান। দেখো দুটো ডিফারেন্ট প্রজেক্টাইলের ক্ষেত্রে রেঞ্জ কখন সমান হয় জানো, তার তার জন্য দুটো কন্ডিশন থাকে। ব্যাপারটা কি আমি এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, দুটো কন্ডিশনে আমি রেঞ্জ সমান বলতে পারি। দুটো প্রজেক্টাইল মোশন করানো হলো, তো প্রথম কন্ডিশন হলো দুজনের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে ইউ সেম, মানে স্পিড সেম থাকতে হবে, ঠিক আছে। যে এখানে ভি ভেলোসিটি মানে প্রক্ষেপ বেগ, যে ভেলোসিটি দিয়ে ছুটছিস তাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি এবং ইউটাকে সেম থাকতে হবে, এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো একে অপরের সাথে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তার মানে প্রথম প্রজেক্টাইলকে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে ছুঁড়ি, অপর প্রজেক্টাইলকে 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছুটতে হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দুটো অ্যাঙ্গেলের যোগফল অলওয়েজ 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল থিটা আর একটা 90 ডিগ্রি থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম, তাই এদের দুজনে যদি যোগ কত আসে 90 ডিগ্রি, তাই না। দুটো কন্ডিশন, এখানে 30 ডিগ্রি 60 ডিগ্রি উভয়ের জন্য সমান বলছে, কিন্তু একবার ঠিক আছে 30 60 যদি যোগ করা হয় কি আসে 90, তার মানে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা ঠিক হচ্ছে। কিন্তু 1 নম্বর কন্ডিশন কি, দুটো প্রজেক্টাইলের ক্ষেত্রে ইনিশিয়াল স্পিড সেম কিনা সেটা একবারও বলে দেয়নি, তো তার মানে আমরা এই অপশানটা আমরা ভুল বলতে পারি। ঠিক আছে, তাহলে 1 নম্বর সত্য এবং 2 নম্বর মিথ্যা হলো। 12টা দেখো, 12টা বলছে 3i-2j প্লাস কে এবং 2i+4j মাইনাস এম কে ভেক্টর দুটি পরস্পরের ওপরে, মানে পরস্পরের সঙ্গে কি বলছে, লম্ব বলছে। এখানে একটু মানে সাইডটা কেটে গেছে, তো দেখি অন্য কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, যাই হোক সাইডটা কেটে গেছে,
তোমাদের করতে হবে যে এই দুটি ভেক্টর পরস্পরের লম্ব হলে এম এর মান কত। লম্ব মানে তাদের মধ্যে প্রতি কোণ কত, থিটা ইজিক্যাল টু তাহলে 90 ডিগ্রি, তাই তো, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো আমি প্রথম ভেক্টরটার নাম দিলাম এ, দ্বিতীয় ভেক্টরের নাম দিলাম বি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে ওদের ডট প্রোডাক্ট কী হবে, ডট প্রোডাক্ট 0 হবে, কারণ ডট প্রোডাক্ট ফর্মুলাটা কি জানি, এ বি, এ ডট বি করা যদি হয় হবে এ বি কস থিটা, তাই তো। থিটার মান কত, 90 ডিগ্রি, তাই তো, 90 কস 90 ডিগ্রির মান 0, তার মানে এ ডট বি ইজিক্যাল টু 0, তাই তো। আমরা দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করবো, এখানে আছে 3i, এখানে 2j, আই সরি 2i, আয়ের সাথে আয়ের গুণ করব, তাই তো। এমনটা না আয়ের সাথে জের গুণ করবো, এখানে আয়ের সাথে আয় যদি গুণ করা হয় 3 দুগুণে 6, ঠিক আছে। তারপরে এদিকে প্লাস আছে, এদিকে প্লাস আছে, তাই প্লাস থাকলো। জের ক্ষেত্রে দেখো, এদিকে আছে -2j, এদিকে আছে +4j, তো -2j +4j যদি গুণ করা হয় প্লাস মাইনাসে মাইনাস এবং 4 দুগুণে 8, ঠিক আছে। এবার কের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস কে মাইনাস এম কে, তাই তো, এখানে প্লাস কে মাইনাস এম কে যদি গুণ করা হয় কি আসবে, এম মাইনাস এম প্লাস মাইনাসে মাইনাস এম, আর এখানে শুধু কে মানে এখানে 1 আছে, এখানে তো এম আছে, এম এর সাথে 1 গুণ করলে এমই থাকবে, তো এটা ইজিক্যাল টু 0 লিখতে পারি। তাহলে এমটা যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে এম ইজিক্যাল টু থাকছে 6 - 8 অর্থাৎ -2। অপশান তাহলে কোনটা আছে, ডিটা হলো। এবার 13 নম্বর কোশ্চেনটা বলছে এ বি ও সি তিনটি ভেক্টরের ক্ষেত্রে এ ডট এবং বি ক্রস সি ও সি ইজিক্যাল টু 0 হলে ভেক্টরগুলি কি হবে, ঠিক আছে। প্রথমে এটা মোছা যাক। 13 নম্বর বলছে এ বি ও সি তিনটি ভেক্টরের ক্ষেত্রে এই কন্ডিশনে দিয়েছে এ ডট বি ক্রস সি, ঠিক আছে, ইজিক্যাল টু 0। এটাকে বলে ট্রিপল স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে। সে যাই বলুক না কেন ওটা দেখা দরকার নেই এখন। যদি আচ্ছা আমি মনে করি দেখো বি ক্রস সি যদি করা হয় তাদের ভেক্টরটা কেমন হবে, তাদের ভেক্টরটা হবে যদি বি মনে করো এটা একটা তল, এই তলের এই বরাবর বি আছে, এই বরাবর সি আছে, ঠিক আছে। তো এদের মধ্যে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো কি আসবে, যে ভেক্টরটা আসবে, মনে করি আমি ধরে নিলাম এখানে ডি এলো, ডিটা কি হবে এদের সাথে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমি মনে করি ধরে নিলাম বি ক্রস সি যদি করা যায়, বি ক্রস যদি সি করা যায় তাহলে তাদের যে নতুন ভেক্টরটা তৈরি হবে সেটা ডি ধরে নিলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ ডট বি ক্রস সি, এটা কোশ্চেনে দেওয়া আছে, বি ক্রস সির জায়গায় আমরা ডি লিখে দিলাম, ঠিক আছে, ইজিক্যাল টু 0 বলে দিয়েছে। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি এ ডি কস থিটা, তাই তো, ইজিক্যাল টু 0। এখান থেকে আরও লিখতে পারি কস থিটা ইজিক্যাল টু 0, ঠিক আছে। তো এখানে থিটা কখন 0 হবে, থিটা যখন 90 ডিগ্রি হবে, তাই তো। থিটাটা কি, থিটা হলো এ আর ডি এর মধ্যবর্তী কোণ, তাই তো। তো ডির তো ডিরেকশন আমরা দেখে নিয়েছি ওপরের দিকে এইভাবে, তো তার মানে এর ডিরেকশন বা এটা নিশ্চয়ই এই তলে থাকবে, যে তলটা এঁকেছি মনে করো এটা থাকছে এই তল বরাবর, এই তলে এই ডিরেকশন বরাবর, তবে তো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তাই না। তার মানে এটা বলতে পারি বিও এই তলে থাকছে, এও এই তলে থাকছে, সিও একই তলে থাকছে, তার মানে এ বি সি তিনটে একই তলে থাকছে, তার মানে অপশান এরটা ঠিক হবে। দেখো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে পি ও √2p মানে দুটি বলের লব্ধি পি, ঠিক আছে। তো আমি মনে করি এক মিনিট হ্যাঁ দুটো ভেক্টর আছে, একটা পি, এটা পি নাম দিলাম, এটা √2p, দুটি ভেক্টর এবং তাদের রেজাল্টেন্ট ভেক্টর সেটি পি ভেক্টরের সাথে লম্ব, ঠিক আছে। এবার জিজ্ঞেস করছে যে
বল দুটির মধ্যবর্তী কোণ কত, মানে √2p আর p এর মধ্যবর্তী কোণ কত। তো দেখো এখান থেকে যদি আমরা পিটাকে যদি এদিকে টানি কি হবে, -p, আর এই অ্যাঙ্গেলটার নাম মানে থিটা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা মনে করি থিটা। তো এটাই যদি p হয়, আর যদি ম্যাগনিটিউডটা যদি শুধু দেখি p, তো p, এটা p মানে এর প্যারালালের এটাও p, তাই তো, এটাও p। তো আমরা এখান থেকে যদি সাইন থিটা যদি লিখি, সাইন থিটা ইজ ইকাল টু কী হবে, সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতি, এটা p হচ্ছে, তো তাহলে p বাই অতিভুজ কোণটা এটা √2p, তাহলে p কেটে গেলে থাকছে 1/√2, তাহলে থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি, ঠিক কি না। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে 45 + 90 কত হবে, 45 + 90 135 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা আসছে, অ্যান্সার আসছে ডিটা। হলো 15 নম্বর কোশ্চেনটা দেখো, বিবৃতি দিয়েছে বা অ্যাসারশন দিয়েছে, যদি একটি ভৌত রাশির মান 0 হয় তাহলে তাকে ভেক্টর বলা যায় না। দেখো মনে করি আমি কোনো একটা বস্তু রেস্টে আছে মানে এই বস্তুটার ক্ষেত্রে ভেলোসিটি 0, তাই তো, ভেলোসিটি 0, তাই বলে ভেলোসিটিকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না। তার মানে কি এই স্টেটমেন্টটা ভুল। বা নেট ফোর্সের কথা ভাবো, যদি মনে করো এখানে একটা ব্লক আছে, এই ব্লকের এই সাইডে 10 নিউটন বল কাজ করছে, এই সাইডে 10 নিউটন বল কাজ করছে, তো এদের লব্ধি বল কত হবে, লব্ধি বল 0, তাই না। লব্ধি বল তো একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এখানে তার মানটা 0 হচ্ছে, তাই বলে সেই লব্ধি বলটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না, আমরা বলতে পারি। তার মানে প্রথম স্টেটমেন্টটা ভুল হয়ে গেল, আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় অপশানটা একটু ভুল আছে, মানে এটা আছে, মানে স্টেটমেন্টটা ঠিকঠাক লেখা নেই। এখানে হবে ভেক্টরের মান ও অভিমুখ একই থাকে না, এখানে লেখা হবে দুটোই থাকে, ভেক্টরের মান ও অভিমুখ দুটোই থাকে, বুঝলে, এখানে লিখে দেবে যে দুটোই থাকে। তাহলে তার মানে এই স্টেটমেন্টটা ঠিক আছে, তাহলে অ্যাসারশন রং বাট রিজন ইজ কারেক্ট। তাহলে কোন অপশানটা ম্যাচ খাচ্ছে, ডির সাথে। 16টা কি বলছে দেখো, 16টা বলছে একটি সুষম অনুভূমিক দণ্ডের দুপ্রান্তে পরস্পর বিপরীত অভিমুখে দুটি বল F1 ও F2 প্রয়োগ করা হয়, দণ্ডের মধ্যবিন্দুতে টান কি হবে। দেখো এটা অনেকভাবে করা যায়, তবে আমি জেনারেল যেটা ফর্মুলা সেটা বলে দিই, যাতে কোশ্চেন ঘুরিয়ে দিলেও তোমরা করতে পারবে, বা অন্যরকম কোশ্চেন যদি আসে তোমরা যাতে করতে পারো। মনে করো এটা একটা ব্লক আছে, এই ব্লকের এই সাইডে F1 বল কাজ করা হচ্ছে। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে এই প্রান্ত থেকে x দূরত্বে এই পয়েন্টে টান কত হবে। সেক্ষেত্রে তোমরা ফর্মুলাটা কি লিখবে, T1 ইজ ইকাল টু, আর এটা ব্লকটা দৈর্ঘ্য মনে করো L, T1 ইজ ইকাল টু F1 ইন্টু নিচের টোটাল লেন্থ, ওপরে কোন লেন্থটা নেবে, যে ওর অপর প্রান্ত থেকে এই পয়েন্টের দৈর্ঘ্যটা মানে দূরত্ব যত সেটা নেবে। অপর প্রান্ত থেকে মানে এই প্রান্ত থেকে এর দূরত্ব কত হবে, এটা হবে কত, L - x, তাই তো, পুরোটার লেন্থ যদি L হয় আর এটুকু যদি x হয় তাহলে L - x লিখতে পারি। এবার আমি মনে করি আর একটা বল এই ব্লকের ওপর এই দিকে কাজ করলো, সেটা কত, F2। এবার জিজ্ঞেস করছে যে ঠিক এই পয়েন্টেই তার টেনশন কত হবে F2 বলের জন্য। আমি মনে করি F2 বলের জন্য মানে ওই পয়েন্টে টেনশন হবে T2। কি লিখবো, T2 ইজ ইকাল টু কোন বল অ্যাপ্লাই করছি, F2 ইন্টু নিচে কি লিখবো, টোটাল লেন্থ। এবং এবার F2 জন্য এই পয়েন্টে বল কত হবে, সেজন্য আমরা এই লেন্থটা নেবো না, তার অপর প্রান্ত থেকে ওই পয়েন্টের দূরত্ব কত সেটা নেবো। অপর প্রান্ত থেকে মানে এটা অপর প্রান্ত থেকে দূরত্বটা কত আছে, x, তাহলে x লিখে দিলাম। এবার যদি বলে যে টোটাল টান কত হবে, টোটাল টান ইজ ইকাল টু T1 প্লাস T2 ইজ ইকাল টু F1 ইন্টু L - x বাই L প্লাস T2 কত, T2 হচ্ছে F2 x বাই L। ঠিক আছে, এটা একটা জেনারেল ফর্মুলা বের হলো, বা এই জেনারেল ফর্মুলাটাই অনেক সময় কোশ্চেনে চলে আসে। এবার আমাদের টেনশন জিজ্ঞেস করছে কোথায়, x ইজ ইকাল টু যখন L/2, মধ্যবিন্দু মানে L/2, x এর জায়গায় যদি L/2 লিখে দাও কি আসবে, x এর জায়গায় যদি L/2 লিখে দাও আসবে এখানে
f/2 f1/2, এদিকে এক্সের জায়গায় যদি l/2 এল তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে f2/2। এদেরকে যদি আরও মানে সিম্পলিফাই করো, নিচে 2 থাকছে, ওপরে থাকছে f1 প্লাস f2। ঠিক আছে, অ্যান্সার তাহলে কোনটা আসছে? অ্যান্সার আসছে 8টা। 17টা দেখো, 17টা অনেক সময় তোমাদের ফর্মুলা মানে এই কোয়েশ্চেনটা তোমাদের অনেক সময় ফর্মুলাটা সব মনে আছে, কিন্তু তাও অনেক মেলাতে পারছো না, অ্যান্সার আসে না, কীভাবে করবে বুঝতে পারছো না। দেখো এখানে কার কার মধ্যে গ্রাফ দেওয়া আছে, এফ আর টির মধ্যে গ্রাফ আছে, তাই তো? এই গ্রাফের যদি তুমি এরিয়া বার করো কী পাবে? মানে এফ ইন্টু টি যদি করো কী পাবে? পাবে ইম্পালস, তাই তো, যেটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আবার ইম্পালস ইজিক্যাল টু তোমরা এটাও লিখতে পারো যে চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তো এখানে আমাদের ইম্পালসের কোনো কাজ নেই, আমাদের মানে হ্যাঁ সরি মানে ইম্পালস বার করতে বলেন, এখানে বার করতে বলছে যে ম্যাক্সিমাম ফোর্স কত। ঠিক আছে, তো কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে একটি বল যার ওয়েট 150 গ্রাম 20 মিটার পার সেকেন্ডে এলো, এসে 30 মিটার পার সেকেন্ডে ব্যাক করলো। ঠিক আছে, বলটা ওয়েট কত? 150 গ্রাম হলো। তো এখানে আমাদের মোমেন্টাম কি লিখতে পারি? মোমেন্টাম ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে হবে, মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। যদি ফাইনাল চেঞ্জ ইন মোমেন্টাম বার করো কি আসবে? এম তো কমন, ফাইনাল কত? ফাইনালটাকে যদি এটা -30 যদি ধরি আসছে, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে তাই -30 হবে। বলো -30 -20, যেহেতু আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি, তাই তো? তাহলে আসে -M50। বলো মাইনাসটার মানে কি দরকার নেই, এখানে আমরা ম্যাগনিটিউড কাজ করব। তাহলে এম এর মান কত? 150 গ্রাম, তাহলে 50 ইন্টু 150 গ্রামকে যদি কেজিতে নিয়ে আসি 10⁻³ হলো। এবার কি পেলাম? এখান থেকে চেঞ্জ ইন মোমেন্টাম পেয়ে গেলাম। আর এই এরিয়া থেকে আমরা কি পাবো? এই এরিয়া থেকে আমরা ইম্পালসটা পাবো। ইম্পালসটা কত আসবে? ইম্পালসটা বার করতে গেলে এদের এরিয়াটা বার করতে হবে, তাই তো? তাহলে জে ইজিক্যাল টু কত? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ বেস কত আসছে দেখো 6 মিলিসেকেন্ড। 6 মিলিসেকেন্ডকে যদি সেকেন্ডে নিয়ে আসো 10⁻³ ইন্টু হাইট কত? এফ তো জানি না, এফটা তো বার করতে হবে। এখানে এফটাকে ম্যাক্সিমাম ফোর্স বলতে পারি। দেখো এখান থেকে ফোর্সটা বাড়ছে, বেড়ে আবার কমছে, তো এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম ফোর্স এসেছে, তাহলে এখানে আমরা এফ ম্যাক্স লিখতে বলি। আর এটাই আমাদের বার করতে হচ্ছে। যদি জে ইজিক্যাল টু চেঞ্জ ইন মোমেন্টাম যদি ইকুয়াল করে দিই, যেটা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ, তাহলে কি পাবো? আমরা পাবো এখানে আছে 3 ইন্টু 10⁻³ ইন্টু এফ ম্যাক্স ইজিক্যাল টু, এটাকে যদি তোমরা আচ্ছা যেমন আছে লিখে দাও 50 ইন্টু 150 ইন্টু 10⁻³ দেখো এদিকে 10⁻³ ওদিকে 10⁻³ কেটে যাচ্ছে। এবার পড়ে থাকছে কি? এটাকে যদি তুমি ওদিকে নিয়ে চলে আসো 3 5 15 দেখো 50, তাহলে এফ ইজিক্যাল টু আসছে 5 5 25 বা এফ ম্যাক্স লিখবে 2500, তাই তো? 2500 নিয়ে, তার মানে অ্যান্সার বিটটা ঠিক। 17টা হয়ে গেল। 18টা দেখা যাক। 18টা কি বলছে দেখো, 18টা বলছে অনুভূমিক সোজা রাস্তায় এ ত্বরণে গতিশীল একটি গাড়ির ছাদ থেকে একটি সরল দোলক ঝোলানো আছে, উল্লম্ব রেখার সঙ্গে গাড়ির নতিকোণ কী হবে? এ একটা গাড়ি মনে করো ফার্স্ট রেস্টে ছিল, তখন তার সরল দোলকটা এরভাবে স্থির থাকবে। ঠিক আছে, যখন যার মানে কী বলো এই বাস বা গাড়ি বা ট্রেন যাই ধরো না কেন, যখন রেস্টে ছিল, এবার মনে করো গাড়িটা একটি এ ত্বরণ নিয়ে চলতে থাকলো, তখন কি হবে? নিশ্চয়ই ওটা এই অবস্থায় থাকবে না, একটু পিছনের দিকে হেলে যাবে। আচ্ছা, কী জন্য পিছনের দিকে হেলে যায় বলো তো? এই বরাবর একটা সিউডো ফোর্স কাজ করছে। ঠিক আছে, সিউডো ফোর্স কাজ করছে। সেই সিউডো ফোর্সটা কত সেটা বার করতে গেলে কি হয়? এফপি দিয়ে আমরা সিউডো ফোর্সকে ডিনোট করি। এফপি ইজিক্যাল টু কী লিখবে? যে ওই মাস যার সিউডো ফোর্স বার করছি তার মাস, এর উপরে কত সিউডো ফোর্স কাজ করছে তার মাস, এর মাসটাকে মনে করে ধরে নিলাম এম। এবং এই ফ্রেম অফ রেফারেন্সটা বা এই সিস্টেমটা কত ত্বরণ দিয়ে যাচ্ছে সেটা আমরা
গুণ করে দেবে। সিস্টেমটা কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে যাচ্ছে। তাহলে কি পেয়ে গেলাম? এফ ইজিক্যাল টু এম এ। সিউডো ফোর্সের ওপর কত লাগছে? এম এ। ঠিক আছে, এবার আরেকটা জিনিস কাজ করে এই বস্তুটার ওপর, এই ববের ওপর কি কাজ করে? নিচের দিকে কাজ করে এমজি, তার নিজস্ব ওয়েটের জন্য। দেখো, এবার আমি মনে করি যে বস্তুটা ট্রেনটা যদি এ ত্বরণ নিয়ে চলতে থাকে, সেটি মানে এই সরল দোলকটি উলম্বর সাথে থিটা কোণ করে। ঠিক আছে, এবার দেখো এটা আমি একটু টেনে বাইরে দিলাম, টেনে বাইরে দিলে এটা থিটা মানে এটাও থিটা। তাহলে আমরা এখান থেকে যদি ট্যান থিটা যদি লিখি, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। এদিকে আছে কি? এফপি। এফপি মানে এম এ, ডাইরেক্ট লিখে দিচ্ছি। নিচে কি থাকছে? এমজি। এম কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু এ আই জি থাকছে। থিটা ইজিক্যাল টু কী হবে? থিটা ইজিক্যাল টু থাকবে ট্যান ইনভার্স এ বাই জি। তাই তো, এরকম অপশান কোনটা আছে? এরকম অপশান আছে এ বাই জি। খুব অপশান ঠিক করার জন্য খুব সতর্ক থাকবে, এখানে জি বাই আছে, এ বাই জি। আবেগবশত জানো ভুল ভালো অপশান ক্লিক না করে আসো। দেখো, এটা একটা দেয়াল, দেয়ালের উপর কী হয়েছে? এটা একটা দেয়াল, দেয়ালের উপর একটি ব্লক চেপে ধরে আছে, চেপে ধরে রাখা হয়েছে। কত বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে? 250 নিউটন, না সরি 50 নিউটন দিয়ে কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনটা একবার পড়বে তোমরা, আশা করি তোমাদের অনেক আবার পড়াও আছে। তো 50 নিউটন বল দিয়ে অ্যাপ্লাই করে মানে একে চেপে ধরে রাখা হয়েছে। দেখো, আর এর নিচের দিকে কি ফোর্স কাজ করবে? নিচের দিকে তার জন্য ওয়েট কাজ করবে, সেটা কত? এমজি। এমজি মানে 20 নিউটন, যেহেতু মাসটা 2 কেজি দিয়ে দিয়েছে এবং জি ইজিক্যাল টু 10 জানি, তো 20 নিউটন নিচের দিকে কাজ করছে এই বরাবর, আর 50 নিউটন দিয়ে তাকে অ্যাপ্লাই করা হয়েছে। ওপরের দিকে কত ফোর্স কাজ করবে? মানে এই ফ্রিকশন ফোর্স এখানে কত কাজ করবে? যা কাজ করবে মোটামুটি এই বরাবর কাজ করবে, তাই তো। আর ফ্রিকশন ফোর্স কত কাজ করবে তার আগে আমার জেনে নিতে হবে যে এর ওপর মানে ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন কত বা ম্যাক্সিমাম ফ্রিকশন কত। ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিকশন কত কাজ করতে পারে? দেখো, এফ ম্যাক্স ইজিক্যাল টু ফর্মুলা কী জানি আমরা? মিউ এন। তাই তো, মিউ তো জানি, কিন্তু এন কোনটা? এনের জায়গায় অনেকে এমজি লিখে দেয়, দিয়ে অপশান যেটা আসবে মানে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমরা ঠিক করে দিয়ে আসো। তো দেখো, এখানে 50 নিউটন বলের ওপর মানে প্রয়োগ করা হচ্ছে, মানে এর এই ঠিক অপোজিট দিকে ঠিক 50 নিউটন দেয়াল বল মানে ব্লকটার উপরে কাজ করবে। তার মানে নর্মাল ফোর্স, তার মানে 50 নিউটন পেয়ে গেলাম। তাহলে মিউ ইজিক্যাল টু কত এখানে দেওয়া আছে? 0.5, এবং নর্মাল ফোর্স কত পেলাম? 50 নিউটন। তাহলে ইজিক্যাল টু কত আসছে? 25 নিউটন। 25 নিউটন এলো। ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স 25 নিউটন। এবার নিচের দিকে 20 নিউটন কাজ করছে। বলটা কি মুভ করবে? বলটা নয়, মানে বস্তুটা মুভ কি করবে? কারণ ওকে মুভ করাতে গেলে ম্যাক্সিমাম মানে মিনিমাম 25 নিউটন বল দিতে হবে। ঠিক আছে, এর থেকে বেশি দিলে তো মুভ করবেই, কিন্তু এর থেকে কম দিলে মুভ করবে না। তো যখন অ্যাপ্লাইড ফোর্স, এখানে ওই ব্লকের ওপর অ্যাপ্লাইড ফোর্স 20 নিউটন লাগছে, যখন অ্যাপ্লাইড ফোর্স এফ যখন লেস দ্যান ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, যখন ম্যাক্সিমাম ফ্রিকশনের ফোর্সের থেকে যখন কম ফোর্স অ্যাপ্লাই করা হয় ব্লকের ওপর, তখন তো ব্লক যাবে না, ব্লক তো প্রথমে তো সরবে না, আর সরবে না, এবং ওই ব্লকের ওপর কত ফ্রিকশন ফোর্স কাজ করবে? যে ফোর্সটা কাজ মানে অ্যাপ্লাই করা হচ্ছে ওই পরিমাণ ফ্রিকশন ফোর্স কাজ করবে। এখানে কত ফোর্স অ্যাপ্লাই করছে? এখানে 20 নিউটন অ্যাপ্লাই করছে, মানে ওই নিজের ওয়েটের জন্য অ্যাপ্লাই হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? 20 নিউটন। তাহলে অ্যান্সার আসবে কত? 20 নিউটন। অনেকে 25 নিউটন দিয়ে চলে আসবে, কিন্তু ওটা হবে না অ্যান্সার। 20টা দেখো, থিটা নতিকোণ বিশিষ্ট অমসৃণ নততলের উপর একটি বস্তু স্থির থাকবে না। কখন স্থির থাকবে? যখন ট্যান থিটা ইজিক্যাল টু মিউ অথবা এর থেকে কম। ট্যান থিটা ইজিক্যাল টু মিউ মানে যখন ওর উপর ব্লকটা রাখলে জাস্ট চলার উপক্রম করবে, চলবে না, চলার উপক্রম হবে, মানে এর থেকে জাস্ট একটুখানি একদম ফ্র্যাকশন মানে একদম 0.0001 কিছু একটু বাড়ালে সে চলতে শুরু করবে। তো এখানে ট্যান থিটা ইজিক্যাল টু মিউ এসছে, তো আমরা এটা কিন্তু অ্যান্সার হবে না। এর থেকে বেশি দিলে মানে কোনটা? ওর থেকে আর একটু সামান্য বেশি করলে চলে আসবে, মানে চলতে শুরু করবে। এটা করলে কি হবে? এটা করলে জাস্ট চলার উপক্রম হবে, কিন্তু চলবে না। ট্যান থিটা ইজিক্যাল টু গ্রেটার দ্যান মিউ, এটাই অ্যান্সার। ট্যান থিটা ইকুয়াল টু না, ট্যান থিটা গ্রেটার দ্যান মিউ। তো 20টা অ্যান্সার পেয়ে গেলাম। 25 দেখো, 25টা একটা জিনিস তোমার অলওয়েজ মনে রাখবে, যখন কোনো বস্তু একটি সার্কেল বরাবর ক্লক ওয়াইজ ঘুরবে, সরি অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘোরে, তখন ওমেগা মানে কৌণিক বেগ
কৌণিক বেগের ডিরেকশন হবে আপওয়ার্ড, মানে ওপরের দিকে, তোমার খাতার ওপরের দিকে। খাতাটা যদি তোমার প্লেন থাকে বা ওই প্লেন বরাবর যদি কোনো বস্তু করে মানে ঘোরে, সেখানতে তোমার ওমেগার ডিরেকশন হবে ওপরের দিকে। আর যদি ক্লকওয়াইজভাবে ঘোরে তখন ওমেগার ডিরেকশন হবে ডাউনওয়ার্ডস, ঠিক আছে, ডাউনের দিকে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটা কি বরাবর ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরলে কি বলেছিলাম, যে সেটা আপওয়ার্ড ডিরেকশন থাকবে। আর ক্লকওয়াইজভাবে ঘুরলে তার ওমেগার ডিরেকশন হবে ডাউনওয়ার্ডে। তো প্রথম অপশানটা দেখো, প্রথম অপশানটা অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরছে এবং তার ডিরেকশনটা ওমেগার ডিরেকশন নিচের দিকে দিয়েছে, তার মানে এই অপশানটা ঠিক। বাকিগুলো তোমরা চেক করবে, এইভাবে চেক করবে, না বুঝতে পারলে আমাকে বলবে। আর টেলিগ্রাম আছে, তো সেখানে তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কোশ্চেন তুমি মানে পাঠাতে পারো, আমি সলভ করার চেষ্টা করব। 22-এরটা দেখো, 22-এরটা যারা আমার বোর্ডের মডেল কোশ্চেন পেপার সলিউশন দেখেছে তাদের কাছে এরা চুটকি মেরে হয়ে যাবে। এখানে কি বলে দিয়েছে, প্রথমে যে ডেটাগুলো দিয়েছে আমরা প্রথমে লিখবো আর ইজ ইকুয়াল টু 100 মিটার। তারপরে বলছে কণার বেগ 2 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে এটি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে। কেন এটি ইজ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড, মানে ট্যানজেন্সিয়াল অ্যাসিলারেশন এটা কিভাবে বুঝলাম, দেখো একটা যদি বস্তু এই বরাবর যদি ঘোরে, বেগ যদি ভি হয়, তো ভেলোসিটি যদি 2 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, মানে ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে, মানে তার মানে নিশ্চয়ই ত্বরণের ডিরেকশন ভেলোসিটির দিকে, তাই না। তার মানে এই ত্বরণকে আমরা এ এ ট্যানজেন্সিয়াল অ্যাসিলারেশন বলতে পারি। ট্যানজেন্সিয়াল অ্যাসিলারেশন কোন অ্যাসিলেশনকে বলবো, যখন ওর বেগ যে অ্যাসিলেশনটা ওর বেগের বৃদ্ধিতে সহায়তা করছে, ঠিক আছে। তার মানে এটি ইজ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যখন কোয়ান্টিটির বেগ ভি ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, তখন এর ত্বরণ কত হবে, তখন ত্বরণ মানে এ নেট ত্বরণ জিজ্ঞেস করে, যেহেতু এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন, তাই না। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কী হয়, স্পিড বা ভেলোসিটির ম্যাগনিটিউড মানে ইকুয়াল থাকে, কিন্তু এই ক্ষেত্রে ভেলোসিটি বাড়ছে, বলে দিয়েছে ভেলোসিটি বেগ কেমন বাড়ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কী হয়, দুটো অ্যাসিলারেশন কাজ করে, একটা এটি আর একটা এসি, এবং এদের নেট অ্যাসিলারেশন হয় কত, এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তার রুট, ঠিক আছে। তো এ নেটটা আমাদের বার করতে বলেছে। আরেকটা আমরা যেটা জানি না, আমাদের কাছে যেটা মিসিং আছে, সেটা মিসিং বা আমাদের বার করতে হবে, সেটা হলো সেন্ট্রিপিটাল অ্যাসিলেশন বা রেডিয়াল অ্যাসিলেশন বা কেন্দ্রীয় ত্বরণ। এসি ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি, ভি স্কোয়ার বাই আর। এইসব ফর্মুলা তোমরা তো জানো, এতদিনে তোমাদের একদম কি বলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ফিজিক্সে তোমার যদি ফর্মুলা যদি মনে থাকে সব করা, তোমার 75 থেকে 80% কাজ হয়ে গেছে। বাকিটা তোমার ল্যাঙ্গুয়েজ পড়াটা নিয়ে কাজ, কোশ্চেন বোঝাটা কাজ, আর কিছু একটু লাগে। তবে মোটামুটি কোশ্চেনে যদি ফর্মুলা মনে থাকে তোমাদের লেভেলে 75% কোশ্চেন সলভ হয়ে গেছে। তো এবার দেখো ভি স্কোয়ার আর করলে যদি করি কী হবে, 20 × 20, যেহেতু ভি দিয়েছে 20 মিটার পার সেকেন্ড এবং আর কত দিয়েছে 100 মিটার, দিয়ে বাই 100 যদি করি 0 0 কেটে যাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 এসি 4 পেলাম আর এটি 2 পেলাম। এবার এদেরকে যদি আমরা নেট অ্যাসিলেশন বার করি কী হবে, এটি কত পেলাম 2 স্কোয়ার প্লাস এসি কত পেলাম 4 স্কোয়ার, দিয়ে 4 4 16 প্লাস 4 মানে √20, তাই তো √20 মানে কি আসবে, 4 5 20, 4কে যদি বাইরে করে নিয়ে আসি 2√5, অ্যান্সার সিটটা। 23-টা দেখো, 23-টা বলছে একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 8 সেমি হলে এর মুক্ত প্রান্তের রৈখিক বেগ কত, ঠিক আছে। তো এখানে ওমেগা চাইনি, এখানে চাইছে ভি ইজিক্যাল টু কত। তো আমরা ওমেগা ইজিক্যাল টু কি, একবার যদি ঘোরে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2π/t, ক্যাপিটালটা কি ওই 360 ডিগ্রি বা 2π রেডিয়ান ঘুরতে কত সময় লেগেছে। তো একটা ঘড়ির কাঁটা পুরো পাক মারতে কত সময় লাগে, 60 মিনিট বা 1 ঘন্টা লাগে। 60 মিনিটকে যদি সেকেন্ডে নিয়ে আসি, কি মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসতে গেলে কী হয়, আর একটা 60 দিয়ে গুণ করতে হয়, দিয়ে তাহলে এত সেকেন্ড, টাইম ইজিক্যাল টু 60 সেকেন্ড, 60 × 60 সেকেন্ড মানে 3600 সেকেন্ড লাগলো, তাই তো 3600 সেকেন্ড লাগলো। এবার
2 পাই ইন্টু 3600 সেকেন্ড। আর ভি জিজ্ঞেস করছে, ভি ইজিক্যাল টু আমরা কি জানি, ভি ইজিক্যাল টু আমরা জানি ওমেগা আর, তাই তো ওমেগা ইজিক্যাল 2 পাই/t পেলাম, 2 পাই বা 3600 লিখে দিলাম, এবং আর কত 8, তাই তো। এবার যদি ক্যালকুলেশন করা হয় কি হবে, এবার যদি ক্যালকুলেশন আরও যদি করা হয়, নিচে থাকছে 1800, তাই তো, নিচে থাকছে কত 2 ইন্টু 3600 মানে 18 দুগুণে 36 শূন্য, ওদিকে থাকছে কত 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, নিচে থাকছে 900। আবার যদি 4 দিয়ে কাটা হয়, 4 দিয়ে কাটা হয় 4 15 90, তাই তো 36, কোনটা অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে না কেন, 18, আচ্ছা 4 মানে 150, তাই তো 4 15 মানে 150 আসছে আমাদের, আসছে অ্যাকচুয়ালি অ্যান্সার আসছে 2 পাই/150, তাই তো। এরকম অপশান নেই, এরকম কোনো অপশান নেই, তাহলে কিন্তু 2 পাই/1500 আছে, সরি আমাদের পাই/1500 আসছে, পাই/150, 1500 না 150, পাই/150 আসছে। তো এখানে যদি ওপর নিচে 4 পাই গুণ করে দাও, যদি ওপর নিচে 4 পাই না, ওপর নিচে যদি 4 গুণ করে দাও, ওপর নিচে 4 গুণ করে দাও, 4 পাই এবং 4 15 90, আর একটা শূন্য আগে থেকে ছিল, তার মানে অ্যান্সার আসছে কোনটা, অ্যান্সার আসছে কোনটা, বিটটা। ভালো করে করবে একটু হয়তো ক্যালকুলেশন, আর আমাদের আরও যদি সহজে ক্যালকুলেশন করে যায় তো আমাকে বলবে, কারণ সবসময় সব কিছু মাথায় ক্লিক করে না। তো যাই হোক, আগের কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, আর এই কোশ্চেনটা দেখো, বলছে বোমা বিস্ফোরণের সময় ভরবেগ সংরক্ষিত থাকে না, ভুল কথা। মানে বোমা বিস্ফোরণের সময় ভরবেগ সংরক্ষিত থাকে হবে, তার মানে এই অপশানটা ভুল, মানে এই অপশানটা না, এই স্টেটমেন্টটা ভুল। বলছে কেন, কারণ বোমা বিস্ফোরণের সময় এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় না। তো তোমরা জানো যে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় সেখানে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। তাছাড়া লিনিয়ার মোমেন্টাম কনজার্ভের মানে অ্যাপ্লিকেশনের ওপর রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতির ওপর অনেক কোশ্চেন তোমরা মানে প্র্যাকটিস করেছো বোমা বিস্ফোরণের ওপর। তো সেখান থেকে তোমরা সবাই এই জিনিসটা বুঝে গেছো যে এটা, এই অপশানটা ভুল। দ্বিতীয় অপশানটা দেখো, বোমা বিস্ফোরণের সময় গতিশক্তি সংরক্ষিত থাকে না, এই ব্যাপারটা একটু তোমাদের কনফিউশন আসতে পারে। গতিশক্তি সংরক্ষিত থাকে না, এটা ঠিক কথা, কারণ গতিশক্তি এই জন্য সংরক্ষিত থাকে না, কিছু শক্তি ওয়েস্ট হয়ে যায়। কীভাবে ওয়েস্ট হয়ে যায়, লাইট এনার্জিতে ওয়েস্ট হয়ে যায় বা সাউন্ড এনার্জিতে ওয়েস্ট হয়ে যায়, ঠিক আছে। বোমা বিস্ফোরণের সময় কিছু আওয়াজ হয়, কিছু মানে লাইটিং হয়, তো সেক্ষেত্রে কিছু এনার্জি অন্য কাজে ব্যবহৃত হয়, লস হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে বোমা বিস্ফোরণের সময় গতিশক্তি সংরক্ষিত থাকে না। 24-2 তাহলে মানে 2-এর স্টেটমেন্টটা হচ্ছে ঠিক, তাহলে প্রথম স্টেটমেন্টটা ভুল, দ্বিতীয়টা ঠিক, এরকম অপশান 2-এরটা আছে দেখো। 24-এর আছে, এক্সপ্লেনেশনটা আমি নোট করে নিয়েছিলাম, যদি কারোর আরও ভালো করে যদি বোঝার ইচ্ছা হয় বা দেখার ইচ্ছা হয় তোমরা এটা দেখতে পারো পজ করে। এটা দেখো, বলছে একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে কে গতিশক্তি দিয়ে ছোঁড়া হলে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির স্থিতিশক্তি কী হবে। এটা ডাইরেক্ট ফর্মুলা হলো এরকম, আমি কীভাবে এসছে বলে দেবো, তো ডাইরেক্ট ফর্মুলাটা আগে বলে দিই। তো হায়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি, হায়েস্ট পয়েন্ট ইজ ইকাল টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল পয়েন্ট ইন্টু কস স্কোয়ার থিটা। থিটাটা কি, যে কোণে ছোঁড়া হয়েছে আর কি। তো আমাদের জিজ্ঞেস করেছে, বলে দিয়েছে কত, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে কে গতিশক্তি দিয়ে ছোঁড়া হলো, তার মানে ইনিশিয়ালি গতিশক্তি ছিল কে, তাহলে কে ইনিশিয়ালি জায়গায় আমরা কে লিখতে পারি, এবং থিটা কত 45 ডিগ্রি, তাহলে কস থিটার মান কত 1/√2, 1/√2 স্কোয়ার করলে কত হয়, 1/√2 স্কোয়ার করলে শুধু 2 আসছে, তাহলে k/2, k/2 অ্যান্সার। এবার কিন্তু এটা এলো কীভাবে, দেখেন ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কী ছিল, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি ছিল হাফ mu²। ফাইনাল কাইনেটিক এনার্জি কত হচ্ছে, হাফ ফাইনাল মানে হায়েস্ট পয়েন্টে, ঠিক আছে, হায়েস্ট পয়েন্টে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, এখানে ভেলোসিটি কত, ইউ কস থিটা, তাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, তাই তো।
এবার কি হবে, এবার দেখো কে ইনিশিয়াল ইজ ইকাল টু হাফ এম ইউ স্কোয়ার। তা আমি এই হাফ কে কে হাইয়েস্ট পয়েন্টের ক্ষেত্রে এটাও আছে, হাফ এম ইউ স্কোয়ার আছে। তো এই জায়গায় যদি আমরা কে ইনিশিয়াল লিখে দিই, আর কস স্কোয়ার থিটা তো আছে, কস স্কোয়ার থিটা, তাহলে কে হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু এটা আসছে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো, বাট তোমরা একটু ক্যালকুলেশন করে বার করতে পারো, ইজি ক্যালকুলেশন, অসুবিধা নেই। 6 নম্বরটা দেখো, 6 নম্বর বলছে 26 নম্বরটা কি বলছে, 1 মিনিট দেখো, একটি বস্তুর গতিশক্তি 44% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা বৃদ্ধি কত হবে? 44%। প্রথমে এই রিলেশনটা, এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের দুটো জিনিস জানতে হবে। এক হলো কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্কটা কি। কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক হলো পি স্কোয়ার বাই 2m। এখান থেকে 2mটা যদি কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু পি স্কোয়ার লিখতে পারো। এখানে তোমার ভরবেগের শতকরা বৃদ্ধি লিখে মানে বার করতে হবে, তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু রুট ওভার কাইনেটিক এনার্জি, তাই তো। এবার কোনো কিছু শতকরা বৃদ্ধি বা মানে বৃদ্ধি বা হ্রাসের হার কীভাবে বার করে, সেটা বার করে, মনে করে এখানে মোমেন্টামে জিজ্ঞেস করেছে, বা কোনো অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মনে করে এক্স দিল, তার বললো যে পার্সেন্টেজ কত ইনক্রিজ করবে, ঠিক আছে, ভরবেগের শতকরা বৃদ্ধি কত হবে, সেক্ষেত্রে তোমরা বার করে মনে করো প্রথমে ছিল সেটা এক্স ইনিশিয়াল ছিল, এক্স আই দিয়ে ডিনোট করলাম, তারপরে কোনো কারণে এক্স ফাইনাল এলো। এই ক্ষেত্রেই পরিবর্তনে তোমাকে জিজ্ঞেস করে পার্সেন্টেজ ইনক্রিজ কত হয়েছে। তো এটা বার করার ফর্মুলা হলো এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল দিয়ে ইনিশিয়ালি কত ছিল, এক্স ইনিশিয়াল ইন্টু 100। তো এখানে তোমাদের মোমেন্টামের কথা জিজ্ঞেস করছে, তার মানে তোমাদের পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ইন বাই পি ইনিশিয়াল ইন্টু 100, এটা তোমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আর একটা জিনিস আমরা ধরে নিই, বলছে কাইনেটিক এনার্জি 44% বৃদ্ধি পেলে। তো আমি মনে করি কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি ছিল 100, 44% বৃদ্ধি পেয়েছে, মানে ফাইনাল কাইনেটিক এনার্জি হলো 144। ঠিক আছে, এই জিনিসটা আমরা ধরে নিলাম। তো আমরা এই ফর্মুলাটা তো জানি, এই ফর্মুলাটা তো জানলাম, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই পি ইনিশিয়াল ইন্টু 100। তো আমরা এটা লিখি, এই এখান থেকে আমরা এটা লিখতে পারি পি ফাইনাল পি ইনিশিয়াল ইজ ইকাল টু রুট ওভার কে ফাইনাল বাই রুট ওভার কে ইনিশিয়াল, এটা লিখতে পারি। এবার আরেকটা জিনিস করবো, এদিকে মাইনাস অন করে দিলাম, এদিকে মাইনাস অন করে দিলাম, করতে পারি কি না, মাইনাস অন মাইনাস কেটে যাবে, যে আগের ফর্মে চলে আসবে। তো এটা যদি করি কি হবে, এখান থেকে আমরা পাবো পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই পি ইনিশিয়াল। ভালো কোশ্চেন, এই কোশ্চেন আসে, ভালো করে বুঝে নাও। ইজিক্যাল টু কি আসবে এখানে, রুট ওভার কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল বাই কে ইনিশিয়াল, কে মানে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো ফাইনাল কাইনেটিক এনার্জি কত আমরা ধরেছিলাম 144 রুট করলে 12, ইনিশিয়াল কত দিয়েছিলাম 100 রুট করলে 10, নিচে কে ইনিশিয়ালের যদি মানে 100 ছিল ওর যদি রুট করি 10। আচ্ছা, আর একটা জিনিস হবে ইন্টু 100, ঠিক আছে, এদিকে 100 হবে ইন্টু 100, এদিকে ইন্টু 100 করলে কী হবে, ওপরে 2/10 ইন্টু 100, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 20, তার মানে অ্যান্সার কোনটা, অ্যান্সার আসবে বিটটা। 27 দেখো, বলছে K1 ও K2 বল ধ্রুবক সম্পন্ন দুটি স্প্রিংকে সমান বল প্রয়োগ করে প্রসারিত করা হলো। স্প্রিং দুটিতে সঞ্চিত স্থিতিশক্তির অনুপাত কী হবে? আগে আমাদের জানতে হবে যে স্থিতিশক্তির ফর্মুলাটা কী। স্থিতিশক্তির ফর্মুলা ছিল হাফ কে এক্স স্কোয়ার। যদি কোনো স্প্রিংকে এক্স পরিমাণ কি বাড়ানো হয় তার ন্যাচারাল পয়েন্ট থেকে, ফর্মুলাটা এটা হয়, তাই তো। এ দেখো স্থিতিশক্তির অনুপাত চেয়েছে, তার মানে আমাদের কে ফর্মে লিখতে হবে, এখানে এক্স ফেসের কোনো ব্যাপার নেই, তার মানে আমাদের এক্সটাকে হটাতে হবে। হটাবো কী করে, আমরা আরেকটা ফর্মুলা জানি, এফ ইজিক্যাল টু কে এক্স, তাই তো। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু এফ বাই কে, তাই তো। তো এই ফর্মুলাতে যদি আমরা লিখি এক্সের মান হাফ কে এক্স ইজিক্যাল টু এফ স্কোয়ার বাই কে স্কোয়ার, তাই তো। কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এফ স্কোয়ার বাই
2k, ঠিক কিনা? তার মানে পোটেনশিয়াল এনার্জির সূত্রটা কি ছিল আগে, হাফ কে এক্স স্কোয়ার, এখন একটু মডিফাই করে কি এলো, এফ স্কোয়ার বাই 2k। তো এবার আমাদের দুটো ক্ষেত্রে স্থিতিশক্তি যদি বার করা হয়, তাদের অনুপাত বার করা হয়, u1/u2 যদি করা হয় কি হবে, দুজনের ক্ষেত্রে এফ সেম, তাই তো? তাহলে আমরা আর 2 তো কমন, মানে কনস্ট্যান্ট, ও তো কেটে যাবে, তাহলে থাকছে 1/k1, ওপরে থাকছে k2, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা আছে, রেশিও করে দিচ্ছি, কিছু নয়, রেশিও করে দিচ্ছি দুটো ক্ষেত্রে, তাহলে অ্যান্সার আসছে k2/k1, k2/k1, ডিটটা অ্যান্সার। 28টা দেখো, 28টা বলছে, দেখি আর কটা কোশ্চেন আছে এরপরে, নেক্সট কোশ্চেন। 28টা দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন ক্ষেত্রে কি হয়, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তোমার ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দুটোই কনজার্ভ থাকে। এক নম্বর হলো মোমেন্টাম, আর 2 নম্বর হলো কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে? টোটাল কাইনেটিক এনার্জি দুটোই কনজার্ভ থাকে। কিন্তু ইন ইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ মনে হচ্ছে তোমাদের বাংলায় বলে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ইন ইলাস্টিক, তাই তো? ইন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে একমাত্র মোমেন্টাম কনজার্ভ থাকে, ঠিক আছে? এখানে বলছে স্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে আমরা মোমেন্টাম ও টোটাল কাইনেটিক এনার্জি দুটোই কনজার্ভ থাকবে। তো এখানে মোট গতিশক্তি অপরিবর্তিত থাকবে, তার মানে 4-এর সাথে সি মিলে যাচ্ছে, 4-এর সাথে সি মিলে আছে, তার মানে এই অপশানটা হতে পারে, বি অপশানটা হতে পারে, ডি অপশানটা হতে পারে। তারপর দেখো কার্যহীন বল, কার্যহীন বল মানে যে বলের কারণে কোনো কার্য হলো না, এফ এস কস থিটা, ডাব্লিউ ইজ এফ এস কস থিটা জানি। কার্যহীন বল কখন হতে পারে, মানে ওয়ার্ক ডান জিরো কখন হতে পারে, এক হলো যদি কোনো ফোর্স অ্যাপ্লাই যদি না হয় কোনো বস্তুর উপর, সেখানে আমরা ওয়ার্ক ডান জিরো বলতে পারি। আর একটা যদি ফোর্স অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হলো না, ডিসপ্লেসমেন্ট জিরো হলো, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান জিরো। আর একটা জিনিস, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো, কারণ কস 90 ডিগ্রি বসালে কী হবে, জিরো আসবে, কস 90 মান জিরো। তাহলে কার্যহীন বল কখন হবে, এক্ষেত্রে অপশান কি আছে, সরণ ও বল পরস্পর লম্ব, তাই তো? কার্যহীন বল কখন হবে, সরণ ও বল পরস্পর লম্ব থাকলে, মানে 90 ডিগ্রি থাকলে, তার মানে 3-এর ডি সাথে মিলে আছে। দেখো এই অপশানটা আচ্ছা 3-এর ডি, আর কোথাও 3-এর ডি নিয়ে, এটা বি আছে, তার মানে এই অপশানটাও হচ্ছে না, তাহলে বিটা অ্যান্সার বেরিয়ে গেল। আরটা যদি দেখা যায়, এটা কিছু মিস্টেক আছে, বল দ্বারা কৃতকার্য, কি বল দ্বারা কৃতকার্য বলে নেই, তাই না? এটা সম্ভবত হবে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য। সেক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য যদি কী হয়, ঋণাত্মক হয়, কারণ ডিসপ্লেসমেন্ট যেদিকে মুভ করে তার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স কাজ করে। তাহলে পড়ে থাকছে কি, সংরক্ষক বল অভিকর্ষ বলের সাথে মিলে যাচ্ছে। তাহলে 28-এর বিটটা অ্যান্সার আমরা পেলাম। দেখো 29 নম্বর কোশ্চেনটা বলছে যে 3টি বলের ক্রিয়ায় একটি বস্তু সাম্যে থাকবে যদি, দিয়ে 3টে অপশান দিয়েছে, 4টে অপশান দিয়েছে। তো দেখো 3টি বলের ক্রিয়ায় একটি বস্তু সাম্যে থাকবে, মানে 3টি বলের যদি নেট ফোর্স করা হয়, মানে নেট ফোর্স ওই বস্তুটির ওপরে জিরো হতে হবে। তো 3টে বল মনে করি F1 প্লাস F2 প্লাস F3 হতে হবে, F3 ইজিক্যাল টু 0 হতে হবে, এটাই কন্ডিশন। তো বলগুলি প্রথম একতলীয় হতে হবে, 3টে বল যদি কাজ করে ওই বডিটার ওপর বা ওই বস্তুটার ওপরে, সেই বস্তুটা যে তলে থাকবে সেই তলে 3টে ফোর্সগুলো সেই তলে থাকতে হবে, ঠিক আছে? এটা ঠিক কথা। দ্বিতীয়টা বলছে যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টির সমান ও বিপরীতমুখী হয়। দেখো মনে করো এটা একটা বস্তু, তার ওপর একটা বল কাজ করলো এদিকে F1, এই বরাবর কাজ করলো F2, এদের রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে সেটা কি হবে, এটা। আচ্ছা এই দুটো বলকে সমান যদি ধরি, F দুটোই যদি F হয়, তাহলে এই বরাবর কত কাজ করবে বল, √2F, তাই তো? তার মানে এই দুটো বলের কারণে
ওই বস্তুটির ওপর একটা নেট ফোর্স যেটা কাজ করছে বা রেজাল্টেড ফোর্স যেটা কাছে √2F। কিন্তু √2F যদি কাজ করে বস্তুটা কিন্তু আর সাম্য অবস্থায় থাকবে না, বস্তুটাকে সাম্য অবস্থায় রাখতে গেলে ওর বিপরীত দিকে আর একটা ফোর্স দিতে হবে, তাই না? সেই ফোর্সটাকে কত মান দিতে হবে? √2F। তবে তো একে অপরের একে অপরকে ক্যান্সেল করে কি হয়ে যাবে, ওর ওপর নেট ফোর্সটা 0 হয়ে যাবে। তার মানে বি অপশানটাও ঠিক। সিটটাও কি বলছে মানে সিটটা কি বলছে দেখো, যে কোনো বলের মান অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়। এটা হচ্ছে ল্যামিস থিওরেম বা ল্যামিসের কি বলে সূত্র থেকে এসছে। দেখো মনে করো একটা বল, সরি এটা একটা বস্তু মনে করো, তার উপর 3টে ফোর্স কাজ করছে, F1 F2 F3। এক্ষেত্রে F1 বাই সাইন আলফা ইজিক্যাল টু, এটা ল্যামিস থিওরেমটা কি সেটা লিখছি, মানে এই F1 বাই সাইন আলফা, আলফাটা কি মানে যে বল দুটো 3টে বলের মধ্যে যে বলটাকে ফার্স্ট F1টা ধরছি, F1 এর ক্ষেত্রে সাপেক্ষে ধরছি, ধরলে কি বলে থাকছে F2 আর F3 মধ্যবর্তী কোণ আলফা। তো তাদের মধ্যবর্তী কোণের সাইন নিতে হবে, ঠিক আছে? F1 বাই সাইন আলফা, এদিকে হবে F2 বাই সাইন বিটা ইজিক্যাল টু F3 ইজিক্যাল টু সাইন গামা, ঠিক আছে? এটা ইজিক্যাল টু কনস্ট্যান্ট বলতে পারি। তো এখান থেকে বলতে পারি আমরা কি, F1 প্রপোর্শনাল টু সাইন আলফা, F2 প্রপোর্শনাল টু সাইন বিটা, ঠিক আছে? সিমিলারলি F3 ইজিক্যাল টু সাইন গামা লিখতে পারি। আচ্ছা, এটা গামা হবে, ঠিক আছে? তাহলে কি হলো, সি অপশানটা আরেকবার পড়ি, যে কোনো বলের মান অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। দেখো F1 সমানুপাতিক কার সাথে? সাইন আলফা। আলফাটা কি অপোজিট না, মানে কি বলে অপর দুটি বলের মধ্যবর্তী কোণ, তাই না? তার মানে এই রকম কন্ডিশন যদি হয় তাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বস্তুটি ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে এখানে 3টে অপশানই ঠিক, তাহলে অ্যান্সার হবে ডি। হলো 30 নম্বর কোশ্চেনটা। দেখো 30 নম্বর কোশ্চেনটা বেসিক মেথডে করা যায়। এখানে আমি একটা শর্ট ট্রিক্স দেবো, সেই শর্ট ট্রিক্সটা ফলো করলে 5 সেকেন্ডের প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো শর্ট ট্রিকটা হলো, পজিশন অফ সেন্টার অফ মাস যখন ছোট ডিস্কটা যখন কেটে নেওয়া হবে তখন সেন্টার অফ মাসটা কি শিফট করবে কোন দিকে? এই দিকে। এবার আবার শিফট করবে, সে কতটা শিফট করবে? আর এক্স আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে? এক্সটা কোথা থেকে দূরত্ব? কেন্দ্র থেকে দূরত্ব। এবং কোন দিকে শিফট করবে? যেদিকে মাসটা কেটে নেওয়া হয়েছে তার অপোজিট দিকে, এদিকে কাটা হয়েছে এদিকে শিফট করবে। তো এবার ফর্মুলাটা বলছি, এক্স ইজিক্যাল টু R2 স্কোয়ার বাই R1 প্লাস R2। R2টা কি? R2টা হলো রেডিয়াস অফ স্মল ডিস্ক, রেডিয়াস কার? স্মল ডিস্কের, মানে যেটা কেটে বাদ দেওয়া হয়েছে। আর অনটা কি? লার্জ ডিস্ক হলো। তো এখানে কোশ্চেনে R2 ইজিক্যাল টু কত দিয়েছে? R2 ইজিক্যাল টু R/2 দিয়েছে। R1 ইজিক্যাল টু কত দিয়েছে? ক্যাপিটাল R। তো এবার যদি ফর্মুলাটা যদি আমরা লিখি, ফর্মুলাতে যদি মানগুলো দিয়ে দিই, R2 ইজিক্যাল টু R/2 মানে R স্কোয়ার বাই 4, নিচে কি থাকছে? R/4 প্লাস R, তাই তো? তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় কি হচ্ছে, ওপরে R স্কোয়ার, নিচে কি হয়ে যাচ্ছে? নিচে R কমন, বা নিচে 4টা যদি নিচে গুণ করে দিই কি হচ্ছে? নিচে গুণ করে দিলে R প্লাস 4R, তাই তো? তাহলে R স্কোয়ার বাই 5R, আর কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে R/5। কোন অপশানে থাকে? কেন্দ্র থেকে R/5 দূরে, এটা সিটটা অ্যান্সার। 31টা দেখো, 31টা বলছে এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডের এক প্রান্তগামী এবং দণ্ডের অবিলম্ব অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতি বা রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা কি ছিল? I = mk²। হলো
কেটা কি রেডিয়াস অফ গাইরেশন অথবা চক্রগতির ব্যাসার্ধ। এখানে এল দৈর্ঘ্য একটি সুষম দণ্ড, এই দণ্ডর দৈর্ঘ্য এল। আর বলছে যে এক প্রান্তগামী মানে এই প্রান্তগামী এবং দণ্ডের অভিলম্ব অক্ষ সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ কত। এই অক্ষ বরাবর এর কি হয়, মানে এন্ডের অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক কি হয়, আই ইজিক্যাল টু হয় ml² / 3, তাই তো। তো আমরা কি আয়ের জায়গায় ml²/3টা বসিয়ে দেবো, কেটা তো আমাদের বার করতে হবে তাই না। এম এদিকে থাকছে, ওদিকে কে স্কোয়ার, এম কেটে যাচ্ছে, কে ইজিক্যাল টু হবে L/√3, তাই তো। তাহলে অপশান কোনটা ম্যাচ করছে, তোমার ডিটা। চলো নেক্সট কোশ্চেন, 32 নম্বর কোশ্চেনটা দেখো। 32 নম্বর কোশ্চেন বলছে এম ভর ও আর ব্যাসার্ধের একটি চাকতি এক্স অক্ষের উপর দিয়ে গড়িয়ে চলছে। এর ভরকেন্দ্রের বেগ ভি মূল বিন্দু সাপেক্ষে চাকতির কৌণিক ভরবেগ কি হবে। দেখো কৌণিক ভরবেগের সূত্র কি ছিল, কৌণিক ভরবেগের সূত্র ছিল L ইজিক্যাল টু আই ওমেগা, তাই তো। এটা ভি দিয়েছে, আই ওমেগা। তো এখানে আই কত হবে, চাকতির আই কি হবে, ডিস্কের আই কি হয় এখানে, যদি তার এই অ্যাক্সিস বরাবর ঘুরছে তার মানে ভরকেন্দ্রের, সেক্ষেত্রে হয় mr²/2, বলো। আচ্ছা এখানে এমটাকে স্মল এম দিয়েছে, আর আর একটা কি জানি ভি ইজিক্যাল টু, আমরা কি বলতে পারি ভি ইজিক্যাল টু ওমেগা আর, এখানে ওমেগা ইজিক্যাল টু বলতে পারি v/r, বলো। আই সমান তাহলে কি হচ্ছে mr²/2, ওমেগা ইজিক্যাল টু আছে v/r। এবার যদি আমরা নিচে আর ওপরে আর কেটে দিই তাহলে থাকছে mv/r/2, হলো। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো বিটটা। 33টা দেখো, একটি নিরেট গোলক অনুভূমিক মেঝের ওপর দিয়ে গড়িয়ে চলছে। গোলকটি রৈখিক গতিশক্তি ও আবর্ত গতিশক্তির অনুপাত। লিনিয়ার কাইনেটিক এনার্জি বা ট্রান্সলেটরি কাইনেটিক এনার্জি আর রোটেশনের কাইনেটিক এনার্জি বার করতে হবে। কাইনেটিক এনার্জি লিনিয়ার, রৈখিক কাইনেটিক এনার্জি যদি বার করি কি হয় হাফ mv², এবং আবর্ত কাইনেটিক এনার্জি মানে রোটেশন কাইনেটিক এনার্জি কি হবে হাফ আই ওমেগা², তাই তো। তো এখানে নিরেট গোলকের ক্ষেত্রে আই কি হয়, আই হয় 2/5 mr², তাই তো। এবং ভি ইজিক্যাল টু ওমেগা আর দেখলাম, তাহলে ওমেগা ইজিক্যাল টু আসবে v/r, হলো। এখানে আমরা হাফ যদি আয়ের জায়গায় কি লিখে দেবো 2/5 mr², ওমেগার জায়গায় লিখে দেবো v/r, v²/r², ঠিক আছে। ক্যাপিটাল এম দিয়ে আর দিয়ে লিখলাম এই আর, আচ্ছা v/r² হবে, তো r² কেটে যাচ্ছে, এই দুই কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে যাচ্ছে। দিয়ে তাহলে পড়ে থাকছে কি, দিয়ে পড়ে থাকছে তাহলে mv²/5, তাই তো। রোটেশন কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন ভুল হলে বলবে। তাহলে এবার কি জিজ্ঞেস করছে, রৈখিক গতিশক্তি বাই আবর্ত গতিশক্তি, তাই তো। রেশিও জিজ্ঞেস করছে মানে কি বলতে 2 ভাগ করে দেবো। আবর্ত গতিশক্তি রেশিও আসছে mv²/r, নিচে থাকছে mv²/r না সরি 5, এটা 5, আর ওদিকে ট্রান্সলেট হাফ mv², mv² কেটে যাচ্ছে, তাহলে থাকছে ওদিকে 2/5, 2/5 অ্যান্সার আছে সিটটা। বা এটা আরো একটা ভাবে তুমি করতে পারো, একটা জিনিস বলে দিই।
দেখো লিনিয়ার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কী হয়, হাফ mv স্কোয়ার। আর রোটেশন কাইনেটিক এনার্জি হয়, এটা যদি মনে রাখো অনেক কোশ্চেন খুব সহজে হয়ে যাবে, হাফ mv স্কোয়ার সি। সিটা কি, সিটা হলো মোমেন্টাম ইনার্শিয়ার এম আর স্কোয়ার কোভিসিয়েন্ট। মোমেন্টাম ইনার্শিয়া কি হয়, 2/5 নিরেট গোলকের ক্ষেত্রে বলছি, 2/5 এম আর স্কোয়ার। এম আর স্কোয়ারের সাথে যেটা গুণ থাকবে সেটা হলো সি। তার মানে আমি কি বললাম, সি ইজ ইকাল টু মোমেন্টাম অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামকের কোফিসিয়েন্ট। এখানে তাহলে সি ইজ ইকাল টু কি আসছে, 2/5। তো এখানে রোটেশন ক্ষেত্রে কি হচ্ছে, হাফ mv স্কোয়ার 2/5। হ্যালো হ্যালো, হ্যাঁ হলো। দেখো এবার জিজ্ঞেস করছে লিনিয়ার কাইনেটিক এনার্জি আর রোটেশন কাইনেটিক এনার্জি রেশিও। তো এ দেখো এ হাফ এমভি স্কোয়ার কমন, যদি এদেরকে রেশিও বার করো কি আসবে, তাহলে এটা উল্টে যাবে, উপরে চলে যাবে, যে 5/2 আসবে। অ্যান্সার আগের মতো চলে এসছে, তাই না? এটা যদি এটা মনে রাখলে খুব ভালো। অনেক সময় টোটাল গতিশক্তি জিজ্ঞেস করে, মানে লিনিয়ার কাইনেটিক এনার্জি অ্যান্ড রোটেশন কাইনেটিক এনার্জির যোগফল। সেক্ষেত্রে করলে কি হবে, এটা যদি যোগ করে দাও, টোটাল কাইনেটিক এনার্জি যদি বার করা হয় কি হবে, হাফ mv স্কোয়ার 1 প্লাস সি। ঠিক আছে, এগুলো যদি তুমি মনে রাখো অনেক তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যাবে। তা 33টা পারলাম, হয়ে গেল আমাদের। 34টা দেখো, বলছে এম ভরের একটি কণা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা বরাবর সমবেগে চলছে। মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কী হবে? দেখো যারা মডেল কোশ্চেন পেপার করেছে, আমি যে মানে বোর্ড থেকে যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে, যেটা আমি সলভ করেছি, সেটা যদি কেউ করে থাকে তাদের কাছে এটা একদম কি বলবো, চুটকি মেরে হয়ে যাবে। বলছে এম ভরের একটি কণা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা বরাবর সমবেগে চলছে। দেখো এটা এক্স নিলাম, এটা ওয়াই দিলাম। এক্স অক্ষ সমান্তরাল একটি সরলরেখা, এক্স অক্ষের, এটা এক্স অক্ষ এর সমান্তরাল সরলরেখা, আমি এটা ধরলাম। এই বরাবর একটা বস্তু চলছে, এম ভরের বস্তু একটা চলছে, এই বরাবর যাচ্ছে। এক্ষেত্রে বলছে যে মূল বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুটার সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কী হবে? কৌণিক ভরবেগের সূত্র কি, এল এম ভি পারপেন্ডিকুলার টু আর। ভেলোসিটি কি, যে অক্ষের সাপেক্ষে বলছে, এখানে বলছে মূল বিন্দুর সাপেক্ষে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি মনে করলাম এখানে আর ভেলোসিটি ভি, তাই তো? ভিটা সমবেগে চলছে এবং এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাও সেম থাকছে, তাই না? ভি সেম, আরও সেম, আর এম তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কৌণিক ভরবেগটা ধ্রুবক থাকছে, তাই না? ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি এই বরাবর যাচ্ছে, আর আরও চেঞ্জ হচ্ছে না। আরটা কি, ভেলোসিটির ডিরেকশান এবং যে বিন্দু বা যে অক্ষের সাপেক্ষে জিজ্ঞেস করবে তার সাথে লম্ব দূরত্ব। তোমার অরিজিন বা মূল বিন্দু সাপেক্ষে জিজ্ঞেস করছে, তো মূল বিন্দুটা এখানে, আর তোমার যাচ্ছে এই বরাবর, এদের মধ্যে লম্ব দূরত্ব যদি দেখি এরকম, তাই না? সুতরাং বেগও কনস্ট্যান্ট থাকছে আর লম্ব দূরত্বও কনস্ট্যান্ট থাকছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকছে। 35 দেখো, কোনো বস্তুর আবর্ত গতিশক্তি ই এবং জড়তা ভ্রামক আই, বস্তুটির কৌণিক ভরবেগ এল হলে কোন সম্পর্কটি সঠিক? এই সম্পর্কটা তো নিশ্চয়ই জানো, কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m। এবার রোটেশন মোশনে মোমেন্টামকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এমকে আই দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এলটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, আইটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। তো কাইনেটিক পির জায়গায় এল স্কোয়ার লিখে দেবো, নিচের দিকে দেবো 2i, এদিকে থাকছে কাইনেটিক এনার্জি বা ই দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে, ই ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i, ই ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i। আচ্ছা, এল এর ফর্মে লেখা হয়েছে, যদি এল স্কোয়ার যদি লিখি কী থাকছে, কাইনেটিক এনার্জি ইন্টু 2i, এল স্কোয়ার, এইটা সিটটা ঠিক হয়ে যাচ্ছে।
সিটটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবে। আর প্রবলেম থাকা স্বাভাবিক, সব জিনিস একবারে নাও বুঝে আসতে পারে। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত রাখছি।